হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের জন্য আরও একটি কোরিয়ান টাইম ট্রাভেলের ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের মেন ফিমেল লিড টাইম ট্রাভেল করে চোসন এরিয়ায় পৌঁছে যায়, যেখানে পদে পদে বেঁচে থাকার জন্য ওকে লড়াই করতে হয়। চলো দেখে নেওয়া যাক। গল্পের শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যাকে রাজদরবারে নিয়ে যাওয়া হচ্ছিল শাস্তি দেওয়ার জন্য। এখানে আমাদের মেয়েটি জানায় যে আমার সামনে যেই লোকটি বসে আছে ইনি হচ্ছেন রাজা ইয়নহি, চোসন এরিয়ার সব থেকে নিষ্ঠুর রাজা। এমনকি আমি এটাও শুনেছি যে এই রাজা ছিলেন খাবারের জন্য পাগল। মন্ত্রীরা রাজার উদ্দেশ্যে বলে যে মহারাজ, আপনাকে এই রাঁধুনিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তখন রাজা মেয়েটির কাছে গিয়ে সবাইকে জানায় যে কাল রাতে এই মেয়েটি আমাকে একটা আজব ধরনের খাবার খাইয়ে বিভ্রান্ত করে দিয়েছে, তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বলে রাজা তলোয়ার নিয়ে মেয়েটির দিকে এগিয়ে গেলে মেয়েটি ভাবে যে আজকেই হয়তো তার শেষ দিন। কিন্তু তখনই রাজা সবাইকে আদেশ দেয় যে এই মহিলাকে আমি আমার রাজ্যের প্রধান রাঁধুনি হিসেবে নিয়োগ করলাম। যেই আদেশটি শোনা মাত্রই রাজদরবারে থাকা সমস্ত লোকের যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজা আরও জানায় যে এই মহিলা প্রতিদিন আমার জন্য রান্না করবে, আর একই খাবার যদি দ্বিতীয়বার দেওয়া হয় তাহলে ওই দিনই ওর শেষ দিন হবে। এই বলে রাজা তার বাঁধনটি ওখানেই খুলে দেয়। তখন আমাদের মেয়েটি জানায় যে আমি হলাম ইয়ন সিয়ন, আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমি 2025 থেকে এখানে এসেছি। এখন আমি আপনাদের জানাবো যে আমি কিভাবে এই নিষ্ঠুর রাজার রাজ্যে ফেঁসে গেলাম। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় প্যারিসে একটি বিখ্যাত রান্নার প্রতিযোগিতা চলছে, যেখানে ইয়োনা অংশগ্রহণ করছিল। সবকিছুই ভালো মতো চলছিল, কিন্তু হুট করেই ওর গ্যাসটা জ্বলছিল না, তাই বলে ও থেমে থাকেনি। ইয়োনা ওখানে থাকা খড় নিয়ে একটি গামলির মধ্যেই আগুন জ্বালিয়ে সেখানেই মাংসটি রান্না করতে থাকে। আর মাত্র 4 মিনিট বাকি ছিল। ইয়োনা খুব দক্ষতার সাথে এই 4 মিনিটের মধ্যেই তার খাবারটি সে রেডি করে ফেলে। বিচারকরা তার খাবার যেভাবে খায় দেখে মনে হচ্ছিল যেন তারা কতকাল ধরে খাবারটি খায়নি। এখানে ইয়োনাকে বিচারকরা তার খাবারের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইয়োনা জানায় যে আমার খাবারটি হচ্ছে হরিণের মাংস দিয়ে বানানো এক ধরনের ডিজার্ট, যেটা চোসন এরিয়ার রাজা ইয়নহির সবথেকে ফেভারিট খাবার ছিল। এরপরে আসে জয়ী ঘোষণা করার পালা, যেখানে যে জিতবে সে পেয়ে যাবে 1 লাখ ইউরো, এছাড়া একটি সুন্দর সুযোগ মিসেলেস 3 স্টার রেস্টুরেন্টের হেড শেফ হিসেবে নিযুক্ত হওয়ার, যেখানে জয়ী হিসেবে ঘোষণা করা হয় ইয়োনাকে। ইয়োনা তার এই অ্যাচিভমেন্টটাকে প্যারিসের আইফেল টাওয়ারের পাশে সেলিব্রেট করতে থাকে। তখন আমরা ইয়োনার ল্যাপটপে একটি নিউজ দেখতে পাই, যেটার বাংলা অনুবাদ ছিল প্যারিসে দীর্ঘ 317 বছর পর আজ একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তখন ওর কাছে ওর বাবার ফোন আসে। ইয়োনা ওর বাবাকে সমস্ত কিছুটা জানায়। এরপরে ওর বাবা ওকে জানায় যে যদি তুমি প্লেনে করে আসো তাহলে তুমি সম্পূর্ণ সূর্যগ্রহণটা দেখতে পাবে। এছাড়াও ওর বাবা আরও বলে যে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, তোমাকে চোসন এরিয়ার একটি বই আনতে হবে, যেটা প্রফেসর তোমার হোটেলে তোমাকে দিয়ে যাবে। এরপর আমরা দেখি ইয়োনা কোরিয়া যাওয়ার জন্য প্লেনের মধ্যে পৌঁছে যায়, যেখানে প্লেনের গ্রুপ মেম্বাররা কিছু খাবার দেয় এবং সে বুদ্ধি করে কিছু খাবার পকেটের মধ্যে রেখে দেয় সেটা পরে খাবে বলে। তখনই নিজের সামনে একটি চিংড়ি মাছের ডিশ দেখে নিজের পকেট থেকে সস বের করে তার মধ্যে দিয়ে সেটাকে মনের আনন্দে খেতে থাকে। তখনই প্লেনের পাইলটরা বলে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যদি এই মুহূর্তে আপনাদের জানালার দিকে তাকান তাহলে আজকের জন্য স্পেশাল সূর্যগ্রহণটা দেখতে পাবেন। সবাই যখন জানালা দিয়ে সূর্যগ্রহণ দেখছিল, ফটো তুলছিল, তখনই ইয়োনার পাশে থাকা এক ভদ্রলোক ইয়োনার গায়ের ওপরে কফি ফেলে দেয় এবং তার এই ভুলের জন্য সে ক্ষমা চায়, যার ফলে ইয়োনা বাথরুমের দিকে যায় নিজের জামা কাপড় পরিষ্কার করার জন্য। কফি পড়ে যাওয়ার ফলে ওর বাবার জন্য ও যেই বইটি নিয়ে যাচ্ছিল সেটা অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গিয়েছে। সে বইটি খুলে যখন পরিষ্কার করতে যায় তখন ইয়োনা একটু অবাক হয়, কারণ এই বইটি ছিল একটি রেসিপির বই যার নাম ছিল মাঙ্গনরুক। সে আগ্রহ নিয়ে বইটি দেখতে থাকে। তখনই সে লক্ষ্য করে যে বইয়ের শেষ অংশটা এখানে নেই, আর ওর পাশেই লেখা রয়েছে আমার প্রিয়তমা, যখনই তুমি এটা পড়বে তখনই যেন আমার কাছে ফিরে চলে এসো। যেটা পড়ার সাথে সাথেই আমরা লক্ষ্য করি যে বইটির নাম অর্থাৎ মাঙ্গনরুক চকচক করে উঠেছে। এদিকে সূর্য পুরোপুরিভাবে গ্রহণ লেগে যায় এবং ইয়োনা তখনই হাওয়ার ওপরে ভাসতে থাকে, আর ভাসতে ভাসতে বইটির মধ্যেও হারিয়ে যায়। সাথে সাথে ও এসে পৌঁছায় জোসন আমলে, আর ইয়োনা যেই জায়গাটির মধ্যে আটকে পড়েছিল সেটা ছিল হরিণের ফাঁদ। তখনই আমরা রাজাকে দেখি, যে কিনা অনেকদিন পর আজ হরিণ শিকার করার জন্য বেরিয়েছে। আজ ছিল সূর্যগ্রহণের দিন, আর এই দিন শিকার করা হলে ভগবান ভালো চোখে
দেখে না। তখনই রাজার সাথে আসা মন্ত্রীরা রাজাকে জানায় যে আজকের দিনটা স্বীকার করলে ঈশ্বর আমাদের ওপর রাগ করতে পারেন, এছাড়াও আমাদের শাস্তি দেওয়ার জন্য একটি ডাইনিও পাঠাতে পারেন। কিন্তু রাজা তাদের কোনো কথাই পাত্তা দেয় না। সাথে সাথে সূর্যগ্রহণের ফলে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। এদিকে ইয়োনা হরিণের জালের মধ্যেই বন্দি অবস্থাতে ওর জ্ঞান ফিরে আসে। সে কিছুই বুঝতে পারে না, আমি এখানে কি করে এলাম আর এই জালের মধ্যেই বা কিভাবে আটকে গেলাম। তখনই সে তার ফোন বের করে, কিন্তু তার ফোনের মধ্যে কোনোই সিগন্যাল থাকে না। তখন সে মনে মনে বলতে থাকে যে এখানে 5G নেটওয়ার্কও কাজ করছে না। দেওয়ার সময় তো বলেছিল সব জায়গার মধ্যে কাজ করবে, কিন্তু এখানে তো একটাও টাওয়ার নেই। এই আমি কোন অ্যামাজন জঙ্গলের মধ্যে এসে পড়েছি। এদিকে আমরা দেখি যে রাজা দেখে ওর পাশ দিয়ে একটি শিয়াল চলে যাচ্ছে, আর কোরিয়ানদের মতে কোনো ডাইনি বা এরকম চরিত্রের কোনো কিছু যদি ছদ্মবেশ ধরতে চায় তাহলে সে প্রথমে শিয়ালেরই ছদ্মবেশ ধরে। তাই জন্য রাজা ভাবে এটা হয়তো ঈশ্বরের পাঠানো সেই ডাইনি, তাই জন্য রাজা তাকে শিকার করার জন্য এগিয়ে যায়। কিন্তু রাজা যখন তার তীর চালায় সেটি সোজা গিয়ে ইয়োনা যেখানে ফেসে থাকে সেই ডালের মধ্যে লাগে এবং ইয়োনা নিচে পড়ে যায়। তখনই রাজা ওর কাছে এলে ইয়োনা জিজ্ঞাসা করে তুমি কি কোরিয়ান? রাজা ইয়োনার এইরকমই মডার্ন সাজগোজ দেখে ধারণা করে নেয় যে নিশ্চয়ই এটা ডাইনি। যেটা ভাবার সাথে সাথেই রাজা ইয়োনার দিকে তীর ছুঁড়তে গেলে ইয়োনা শিয়ালটার দিকে দেখিয়ে বলে যে ওই দিকে চলে গিয়েছে বলে পালাতে থাকে। এভাবে পালাতে পালাতে সে চলে আসে একটা পাহাড়ের শেষ সীমান্তে, যার নিচে ছিল একটি বিশাল সমুদ্র। তখন ইয়োনা রাজার দিকে ইলেকট্রিকের একটি ডিভাইস দেখিয়ে জানায় যে আমার দিকে এলে আমি তোমাকে শক দিয়ে অজ্ঞান করে দেব। রাজা ভাবতে থাকে যে এটা ওর হাতে কি রয়েছে। রাজা ভাবতে থাকে এটা কি হতে পারে, তার হাতে ওটা কি রূপোর কোনো বানানো পাত্র নাকি? ইয়োনার হাতে সেই ইলেকট্রিক্যাল জিনিসটি দেখে রাজা মনে মনে বলে আমি 100% নিশ্চিত এটাই ভগবানের পাঠানো ডাইনি। কিন্তু ইয়োনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজাকে জিজ্ঞাসা করে ওয়েট, তুমি কি কোনো অ্যাক্টর নাকি? এখানে কি কোনো ধরনের হিস্ট্রিক্যাল ড্রামার সিরিজ শুটিং চলছে? এই সমস্ত কথার মাঝে রাজা ইয়োনার দিকে একটি তীর ছুঁড়ে মারলে তীরটি গিয়ে লাগে সোজা ইয়োনার ব্যাগে, যার ফলে ব্যাগটি সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। ইয়োনার তো এটা দেখে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু রাজা যখন দ্বিতীয়বার তার দিকে আবার তীর ছুঁড়তে যাবে তখন সে লক্ষ্য করে যে তার সমস্ত তীর শেষ হয়ে গিয়েছে, যেটা দেখার সাথে সাথে ইয়োনা বলে মাই ডিয়ার তুমি এখন আমার লেজারের অ্যাটাকের সাথে সাথেই অজ্ঞান হয়ে যাবে। তখনই হঠাৎ করে কেউ একজন রাজার দিকে তীর ছুঁড়ে মারলে রাজা ইয়োনাকে নিয়ে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখানে রাজাকে কে তীর মেরেছে এটা আমাদের দেখানো হয় না। রাজা আর ইয়োনা সোজা গিয়ে পাহাড়ের সমুদ্রের জলের ওপরে পড়ে। ইয়োনা সমুদ্রের কিছুটা দূরে গিয়ে একটি তীরের মধ্যে পৌঁছায়, যেখানে ও রাজার এরকম অবস্থা দেখে 911-এ কল করার জন্য ফোনটি খোঁজে, কিন্তু তখনই ওর মনে পড়ে যে ওর ফোনটি ওর ব্যাগের মধ্যে রয়েছিল আর ওই ব্যাগটি ওখানেই পড়ে রয়েছে। তাই জন্য ইয়োনা রাজার পকেট চেক করে। ইয়োনা ভাবছিল হয়তো রাজার কাছ থেকে ফোন পাওয়া যাবে, কিন্তু সে ভালো করে চেক করে দেখে যে এই লোকটার আসলে তো কোনো পকেটই নেই। সে অনেক হাতাহাতির পর কিছু একটা পায়, দেখা যায় সেটা ছিল একটি পার্সোনাল ছুরি। আর তখনই আমরা দেখি যে রাজার জ্ঞান ফিরে আসে। রাজা ছুরিটি ইয়োনার দিকে দেখিয়ে বলে তুমিই সেই ডাইনি, আমাকে মারার জন্য এসেছো। কিন্তু ইয়োনা বলে একদমই না, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তোমার মোবাইল ফোন খুঁজছিলাম। রাজা বলে মোবা ফোন, এটা আবার কি? এই বলে ওরা দুজনেই ওখানে কিছুক্ষণ ঝগড়া করতে থাকে। একটা পর্যায়ের পর ইয়োনা রাজার হাত থেকে ছুরিটি নিয়ে নেয়। রাজা জিজ্ঞাসা করে তুমি ডাইনি তাই না? কিন্তু ইয়োনা বলে কি আজে বাজে কথা বলছো, আমি কোনো ডাইনি না, আমি একটি সাধারণ মানুষ, একজন সেফ রাঁধুনি। এভাবে হাতাহাতির পর একটা পর্যায়ে ইয়োনার মাথার বাড়ি খেয়ে রাজা ওখানেই অজ্ঞান হয়ে যায়। ইয়োনা তখন রাজাকে এক জায়গায় বেঁধে রাখে। অন্যদিকে আমরা রাজবাড়িতে একটি কাং নামের মেয়েকে দেখি, যে ছিল রাজার শাহী সখী। আজকে অনেকটা পরিমাণে চিন্তিত, কারণ একে তো সূর্যগ্রহণের দিন, তার উপরে রাজা শিকার করতে গিয়েছে, তার ওপর ওনাকে আবার নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ইয়োনা রাজাকে বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে রাজা ইয়োনার কাছে এক কাপ দারুচিনির শরবত চাইলে ইয়োনা বলে তুমি এমন ভাব করছো যেন তুমি ছোসনের রাজা। রাজা জানায় যে আমি আসলেই ছোসনের রাজা। এই বলে রাজা তার ড্রেসের মধ্যে ড্র্যাগনের লোগো দেখায়, যেটা দেখার পর ইয়োনা বলে আর ইউ ক্রেজি, এগুলো তো 3 ঘন্টার জন্য ভাড়াতে মাত্র 10,000 ইয়নে পাওয়া যায়, সাধারণ লোকজন এটা পরে রাজবাড়ি যায়। এই ড্রেসগুলো তো ফরেনারদের মধ্যে প্রচুর পপুলার। যেগুলো শুনে রাজা তো অবাক হয়ে যায় এবং ইয়োনাকে জিজ্ঞাসা করে যে আমি এমন কি করব যেটাতে তুমি বিশ্বাস করবে যে আমি একজন রাজা, যেটার উত্তরে ইয়োনা জানায় যে আমি এমন কি করব যেটাতে তুমি বিশ্বাস করবে যে আমি একজন রাঁধুনি।
এরপরেই ওরা দুজনে কিছুটা দূর এগিয়ে যায়, একটি বাড়ি খুঁজে পায়, যেখানে গিয়ে ইয়োনা কিছু জামা কাপড় পেলে সে তার নিজের ভেজা জামাগুলোকে চেঞ্জ করে নেয়। হঠাৎ ভেতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, বুঝলাম না, এই ঘরে তো কোনো ধরনের কারেন্টের সুইচ নেই। তখনই ওর পেছন থেকে একটি মেয়ে এসে বলে, তুমি কি চোর? তাহলে আমার জামা কাপড় পরে আছো কেন? এই বলে মেয়েটি ইয়োনাকে চোর চোর বলে বের করে দিতে চায়। তখনই ইয়োনা ওর হাত ধরে ওকে থামিয়ে বলে, তুমি কি বলতে পারবে আমরা কোথায় আছি? মেয়েটি জানায়, তুমি কি জানো না আমরা কোথায় আছি? এটা শালবজীব জঙ্গল। যেটা শোনার পরে ইয়োনা বলে, এরা নিশ্চয়ই আমাকে পাগল করে দেবে। ইয়োনা তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে বলে, তোমার নাম কি? আর এই প্রাচীনকালের জামা কাপড় পরে আছো কেন? এখানে কি কোনো ধরনের ড্রামা কিংবা সিরিজের শুটিং চলছে? মেয়েটি জানায়, আমার নাম খিলগাম। আর ড্রামা সিরিজ এগুলো আবার কি জিনিস? আমি তো জীবনে এরকম কোনো শব্দ শুনিনি। যেটা শোনার পর ইয়োনা ওকে জিজ্ঞাসা করে, এখন এটা কোন সাল চলছে? যেটাতে খিলগাম জানায়, গত বছর গেমই ছিল, তাহলে এই বছরটা খ্যাপসেন হবে। যেটা শোনার পরে ইয়োনা অবাক হয়ে যায় এবং নিজেই মনে মনে ভাবতে থাকে, এরা এখনো পর্যন্ত আকাশের সাহায্য নেয় বছর গোনার জন্য। তখনই ইয়োনা খিলগামকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো ধরনের ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মল রয়েছে। যেটা শোনার পর খিলগাম জানায় যে ডিপার্টমেন্টাল এটা আবার কোন জায়গা? যে সমস্ত কথা শুনে ইয়োনা বুঝে ফেলে যে সে আসলেই অতীতে ছোসন এরিয়ায় পৌঁছে গেছে। তারপরে ইয়োনার খিদে পেলে সে খিলগামের সাথে ওখানে রান্না করতে শুরু করে এবং বিশেষ ধরনের উপকরণের জন্য সে তার পকেট থেকে সেই সস এবং বাটার নিয়ে আবার রান্না করতে শুরু করে, যাকে খিলগাম তো মুগ্ধভাবে দেখতে থাকে। রান্না হয়ে যাওয়ার পর ইয়োনা রাজাকে 1 চামচ খাইয়ে দিলে রাজা তো ঝালে অবস্থা খারাপ করে ফেলে। রাজা ইয়োনাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি আমাকে খুন করার চেষ্টা করছো? যেটা শুনে ইয়োনা বলে যে এটা আমি সস দিয়ে বানিয়েছি, যার ফলে এটা খেতে আরও সুস্বাদু লাগছে, আর তুমি বলছো কি না আমি তোমায় মারার চেষ্টা করছি? তখন খিলগাম ওটা টেস্ট করে, আর খিলগামেরও অবস্থা রাজার মতনই। ইয়োনা বলে, ঠিক আছে, তোমাদের দুজনকেই খেতে হবে না, এই সব খাবার আমিই খাবো। তখন খিলগাম জানায় যে এটা খেতে ঝাল হলেও এটা খেতে কিন্তু খুব দারুণ, খুব সুস্বাদু। তারপর এটা বলে তারা দুজনেই সব খাবার শেষ করে ফেলে। শেষে রাজাকে 1 চামচ আবার দিলে সেটাকে রাজা হেব্বি মজা নিয়ে খেতে থাকে। এরপরে রাজা ওখানেই ঘুমিয়ে পড়ে, আর ইয়োনা রাজার গায়ে একটি চাদর দিয়ে দেয়। এরপরে ইয়োনা খিলগামকে নিয়ে নিজের হ্যান্ডব্যাগ খোঁজার জন্য পাহাড়ের দিকে যায়। অন্যদিকে সবাই রাজাকে খুঁজতে খুঁজতে রাজার কাছে পৌঁছে যায়। রাজা তখন সবাইকে জানায় যে সবাই আমার কথা মন দিয়ে শোনো, এখানে পাশেই একটা ডাইনি রয়েছে, সে আমাকে খুব অপমান করেছে, তাকে সবাই মন দিয়ে খোঁজো আর আমার কাছে নিয়ে এসো। এদিকে ওরা দুজন নদীর ধারে হাত পা ধুচ্ছিল। তখনই ইয়োনা জিজ্ঞাসা করে যে তুমি জঙ্গলের মধ্যে একা কেন থাকো? যার উত্তরে খিলগাম জানায় যে এখানে রাজা আমাদের দেখলে প্রাসাদে ধরে নিয়ে যায়। যেটা শুনে ইয়োনা খিলগামকে বলে যে তুমি ঠিকই বলেছো, এটা তো জোসনে ঘটতো। তখন খিলগাম হাসতে হাসতে বলে, তাহলে তুমি জোসনে নেই তো কোথায় রয়েছো? ইয়োনা হঠাৎ খুশিতে চিৎকার করে ওঠে এবং বলে যে আরে ওখানে কতগুলো মানুষ রয়েছে। ইয়োনা চিৎকার করে সৈন্যদের ডাকতে থাকে, যেটাতে খিলগাঁও ওকে ধরে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই মুহূর্তে বাছাই পর্ব চলছে, দেখো কয়েকজন মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। তখনই ওখানে একটি সৈন্য এসে বলে যে তোমরা এখানে কি করছো? এরপরে সৈন্যগুলো ওকে ধরে নিয়ে যায় আর ওদের কারাগারের মধ্যে বন্দি করে রাখে। কিছুক্ষণ পর ওখানে একটি লোক এসে ওদের বাছাই পর্ব শুরু করে, যার মধ্যে যারা ডান দিকে রয়েছে তাদেরকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে এবং যারা বাম দিকে রয়েছে তাদের রান্না বান্নার কাজের জন্য নিয়োগ করা হবে। বাছাই পর্বে যখন ইয়োনাকে তার বয়স জিজ্ঞাসা করা হয় তখন সে 27 বছর বললে তাকে বাম দিকে পাঠিয়ে দেওয়া হয়। তখন যেই বয়সটা ওদের কাছে অনেক বেশি বলে মনে হয়, যেটাতে খিলগামকেও ওর বয়স জিজ্ঞেস করলে ও জানায় যে আমার বয়স 30 বছর। যেটা শুনে বাছাই পর্বের পাশে থাকা একটি লোক বলে ওঠে যে তুমি মিথ্যে কথা কেন বলছো? তোমাকে দেখে তো মনে হয় যে তোমার বয়স 17 হবে। কিন্তু তারপরেও ওরা খিলগামকে বয়স্ক মহিলা বলে বাম দিকে পাঠিয়ে দেয়। এরপরে ঘোষণা করা হয় যারা বাম দিকে রয়েছে সেই মেয়েরা রান্নাঘরে গিয়ে খাবার বানাবে। ইয়োনা রান্নাঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। এখানে সমস্ত জিনিসপত্র পুরনো যুগের দেখে ইয়োনা খুশি হয়ে অবাক হয়ে দেখতে থাকে সবকিছু। ইয়োনা ওখানের একটি মহিলাকে জিজ্ঞাসা করে আপনি মূলা কাটছেন কেন? যার উত্তরে মহিলাটি জানায় যে মূলা দিয়ে শরবত খেতে রাজা খুব ভালোবাসে। যেগুলো দেখে ইয়োনার মাথা হ্যাং হয়ে যায়। সে সবাইকে জিজ্ঞাসা করে আপনারা এসব কেন করছেন? আপনাদের বাড়ি ঘরে কি কোনো কাজ নেই? তখন ওখানের আরেকটি মহিলা জানায় যে এসব জানলে কি আমরা এখানে কাজ করতাম? গতকাল এখানের সমস্ত চাকরানি পালিয়ে গিয়েছে। তখন ওখানে একজন সৈন্য এসে বলে যে তোমরা সবাই মন দিয়ে কাজ করো, আজকে এখানে একটি সম্মানীয় ব্যক্তি আসবে, যদি তোমরা 9 পদের রান্না করতে
করতে না পারো তাহলে তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার কথা শুনে ওখানে থাকা সমস্ত মহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা সবাই জানায় যে আমরা জন্ম থেকেই লাউ আর শুটকি দিয়ে সাধারণ খাবার বানাই, এই 9 পদের রান্না আমরা কি করে রান্না করব। আমরা এই 9 পদের খাবার রান্না করতে পারবো না। তখনই ইয়োনা বলে যে আমি পারবো, তবে শর্ত হচ্ছে আমি যদি রান্না করে খাওয়াই তাহলে তোমাদেরকে আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে। যেই শর্তে ওরা রাজি হয়ে যায়। ইয়োনা কি পারবে নিজের আধুনিক টেকনিক ব্যবহার করে রান্না করে ওদের এই শর্ত পূরণ করতে? দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের পর্বে। ইয়োনা শর্ত মতো রান্না করার জন্য মন খারাপ করে চলে আসে। সে এসে চিন্তা করে যে এখানে আমার টাইপের তো কোনো ধরনেরই খাবার নেই, সব বন জঙ্গলের লতা পাতা, কি আর বলবো। তখনই খিলগাম গন্ধ শুকে শুকে এক জায়গা থেকে মাংস বের করে আনে। ইয়োনা সিদ্ধান্ত নেয় আজ সে ফরাসি স্টাইলের স্টিক বানাবে। পরে যখন সে মাংসটি কাটার জন্য নিয়ে যায় তখন সে লক্ষ্য করে যে মাংসটি পরিমাণের তুলনায় অনেকটা শক্ত। তখন তার মনে পড়ে যে তার বাবা তাকে একটি বই দিয়েছিলেন যেখানে লেখা আছে কিভাবে শক্ত মাংসকে নরম করতে হয়। আসলে এটা ছিল হরিণের মাংস। তাই জন্য ইয়োনা খিলগামকে হাঞ্জি নামের একটি দামি কাগজ আনতে বলে। ইয়োনা তারপরে মাংসটিকে ছোট ছোট পিস করে কেটে নেয়। ছোট ছোট পিসগুলোকে ইয়োনা ভালো করে কাগজের মধ্যে বেঁধে নেয় এবং অতিরিক্ত গরম জলে না দিয়ে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে ছেড়ে দেয়। ইয়োনা ওদের জানায় মাংসকে যদি গরম জলের মধ্যে বেশিক্ষণ ডোবানো হয় তাহলে মাংসের মায়োসিন নামের একটি প্রোটিন ভেঙে যায়, আর এই প্রোটিন ভেঙে যাওয়ার কারণে মাংসটি দ্রুত নরম হতে থাকে। পরে ইয়োনা যখন তাদেরকে মাংসটি কেটে দেখায়, যেটা দেখে তারা ইয়োনার খুব প্রশংসা করতে থাকে। এদিকে আমরা ইন বংশের বাবা আর ছেলেকে দেখি। তাদেরকে যখন চা এবং স্ন্যাক্স দেওয়া হয় তারা রেগে যায়। তখন কুসিনজোর কাকার আদেশে ইয়োনার রান্না করা সেই মাংস ওদের দেওয়া হয়। তখন এত অল্প মাংসের টুকরো দেখে তারা আরো রেগে অস্থির হয়ে যায়। তখন ওই বাবা ছেলের মধ্যে ওর বাবা জানায় যে তুমি কি আমাদের ভিক্ষুক ভেবেছো নাকি এই রাজ্যের সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। সাথে সাথে ইয়োনা ও বাকি সবাইকে ধরে আনা হয়। ইয়োনা লক্ষ্য করে যে এখনো পর্যন্ত ওরা কোনো খাবারই টেস্ট করেনি। তাহলে এত ভুল ধরছে কেন? ইয়োনা তাদেরকে বলে আপনারা খাবারটি না খেয়েই আমাদের ভুল ধরতে পারেন না, এটা ঠান্ডা হওয়ার আগে খাওয়া উচিত। এই খাবারটি যদি ভালো না হয় তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তখনই ওখানে ইন বংশের লোকেরা মি নামের একটি মেয়েকে ধরে আনে। মেয়েটি আসলে কুসিনজো রাজ্যের যে রাজ্য চালনা করে সেই রাজ্যের গভর্নমেন্টের নাতনি। ইন বংশের লোকেরা জানায় যে যদি খাবারটি ভালো না হয় তাহলে আমরা আপনার নাতনিকে নিয়ে যাব। এরপরে তারা খাবারটিকে টেস্ট করে। খাবারটি খাওয়ার পরেই তারা দুজনেই হারিয়ে যায়। ওরা ভাবতে থাকে এই খাবার কি দিয়ে বানানো, আমি তো এর আগে কখনোই এরকম খাবার খাইনি। কিন্তু তারপরেও ইন বংশের লোকেরা এই খাবারের নামে দুর্নাম করে যে এই খাবারে কোনো ধরনের প্রাকৃতিক ছোঁয়া নেই, এ কিরকম ধরনের খাবার, কিছুই তো দেখতে পাইনি। তখন গভর্নর এক পিস মাংস টেস্ট করে দেখে এবং সেটা আসলেই খেতে খুব সুস্বাদু হয়েছে। আমি কোনোদিন এরকম মাংস খাইনি, তুমি মিথ্যে কথা বলছো কেন, যাতে তুমি আমার নাতনিকে এখান থেকে নিয়ে যেতে পারো। এটা বলে গভর্নর তার তলোয়ারিটা বের করে ওদের মারতে যাওয়ার জন্য। তখনই উন বলে যে আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি। তারপরে উন ওদের মন রাখার জন্য রাধুনিকে হত্যা করার আদেশ দেয়। তারপরে শুধুমাত্র ইয়োনাকেই মারার জন্য ধরে নিয়ে যায়। ইয়োনা বারবার বলে যে এরকম ড্রামা কেন হচ্ছে, এই শয়তানগুলো মিথ্যে কথা বলছে। তখনই পাশ দিয়ে কেউ একজন বলে ওঠে থেমে যাও, আর আমরা দেখি যে ওখান থেকে রাজা কুসিনজো আসছে, যাকে দেখা মাত্র ইয়োনা তাকে সম্মান করে। আর এখানে ইমরা আগে ভেবেছিল যে কুসিনজো হয়তো মারা গিয়েছে। ইয়োনা মনে মনে ভাবছিল এই গলার আওয়াজ তো পরিচিত লাগছে। যখন সে তার মাথাটি ঘুরিয়ে রাজাকে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাই হোক, পরে রাজা কুসিনজো ইয়োনার খাবার টেস্ট করতে বসে। সে প্রথমে ইয়োনারকে খাবারটি টেস্ট করতে বলে। খাবারটি খেতে খেতে ইয়োনা ভাবতে থাকে যে আমি পড়েছিলাম আগে ছোসনের রাজার নাকি খাবারের শখিন ছিল। এই রাজার খাবার টেস্ট করার অপরিসীম দক্ষতা রয়েছে। আমি আশা করি রাজার এই বদমাইশটার মতনই বলবে না যে এই খাবারের মধ্যে কোনো প্রাকৃতিক ছোঁয়া নেই। তারপরে কুসিনজো যখন সেটা মুখে দেয় দেখা যায় যে স্বাদে তার লোমগুলো দাঁড়িয়ে যায়। সে মনে মনে ভাবে একটা মাংস কিভাবে এতটা নরম হতে পারে। রাজা মাংসটি খাওয়ার পর এতটাই আনন্দিত হয় যে সে আগে কখনো এতটা আনন্দ হয়নি। তখন রাজা ইয়োনাকে জিজ্ঞাসা করে তুমি এত পারফেক্ট ভাবে এই মাংস কিভাবে রান্না করলে। রাজা ইনদের জিজ্ঞাসা করে এই খাবার খেয়ে মনে হলো আমি দীর্ঘদিন পর তৃপ্তি নিয়ে কিছু খেতে পেরেছি। তাহলে বললে কিভাবে যে এই খাবারে কোনো প্রাকৃতিক ছোঁয়া নেই। তারপরে রাজা ইয়োনার দিকে তাকিয়ে ওকে জিজ্ঞাসা করে তোমার বয়স কত, তুমি কি বিয়ে করেছো। ইয়োনা বলে যে আমার বয়স 27 বছর, আমি এখনো আনম্যারিড। যেটা শুনে রাজা জিজ্ঞাসা করে অনম্যারিড আবার কি।
তখন ইয়োনা রাজাকে বুঝিয়ে বলে যে আমার বয়স 27 বছর, তবুও আমি বিয়ে করিনি। এটা শুনে রাজা প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ তখনকার সময়ে তো 15 থেকে 16 কিংবা 17 বছরেই মেয়েদের বিয়ে হয়ে যেত। এরপরেই রাজা ইয়োনাকে ওখান থেকে বাইরে পাঠিয়ে গভর্নরের নাতনিকে রুমে পাঠাতে বলে। তখনই গভর্নর জানায় যে আপনি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারেন, আপনি কি এখনো মেয়েদের মজা মস্তির জন্য ব্যবহার করে থাকেন? দয়া করে আমার নাতনির কথাটি চিন্তা করুন। তখনই রাজা উঠে দাঁড়িয়ে গভর্নরকে জানায় যে তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, এর বেদনা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তখনই রাজা তলোয়ার বের করে বাকি সৈন্যদের আদেশ দেয় এই গভর্নরকে নির্বাসনে দিয়ে দাও, এর অপরাধ হলো এ আমাকে অপমান করে কথা বলেছে। এদিকে আমরা ইয়োনা আর খিলগামকে বন্দি করে রাখতে দেখি। তাদের যা বিচার করা সেটা কাল সকালেই প্রাসাদে হাজির করার পর হবে। তখনই খিলগামকে ইয়োনা বলে যে কবে যে আমায় এখান থেকে ছেড়ে দেওয়া হবে, আমি আমার বাড়ি যেতে পারবো। খিলগাম ইয়োনাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? তখন ইয়োনা ওকে জানায় যে আমি প্যারিস থেকে বিমানে করে কোরিয়া ফিরে যাচ্ছিলাম, হঠাৎ আমি একটা রান্নার বই উল্টো পাল্টা করে দেখতে থাকি। তখনই ইয়োনার মনে পড়ে ওই বইটির কথা, ওই বইটি তো তার ব্যাগেই রয়ে গিয়েছে। আর বলে রাখি এই বইটির নামই হচ্ছে মাঙ্গুন রূপ। এদিকে আমরা রাজাকে দেখি বাইরে একা দাঁড়িয়ে থাকতে। তখনই ওর কাছে সংজে আসে। এরপরে ওরা দুজনে বসে কথা বলতে থাকে, যেখানে রাজা ওকে জানায় যে রাধুনী এবং ওর সাথে যে মেয়েটি থাকে তাকে বাদ দিয়ে বাকি সব মেয়েদের ধরে আনা হয়েছে, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হোক। যেটা শোনার পরে সংজয় জিজ্ঞাসা করে তার মানে কি আপনি গভর্নরের নাতনিকেও নিয়ে যাবেন না? যার উত্তরে রাজা জানায় যে না। যেটাতে সংজয় জিজ্ঞাসা করে এর মানে এটা নয় তো যে আপনার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না? রাজা জানায় এমনটা না, আমি এমনটা করতাম যাতে আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, কিন্তু গভর্নরের নাতনির জন্য আমি এটা বুঝতে পেরেছি যে আমার ওকে শাস্তি দেওয়া উচিত, আর যেটা করার পর আমি শান্তি পেয়ে গিয়েছি। এদিকে আমরা দেখি ইয়োনাদের কাছে এসে ওদের খাবার দিয়ে ওখান থেকে মুক্ত করে পাঠিয়ে দেয়। যাওয়ার সময় ইয়োনা এটা বুঝতে পারে যে উনের সাথে রাজার কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ইয়োনা যাবার সময় জানায় যে চিন্তা করবেন না, রাজা নিজের প্রাপ্য শাস্তি অবশ্যই পাবে। এদিকে ওরা যে কারাগার থেকে পালিয়ে গিয়েছে এই খবরটা রাজার কাছে পৌঁছে যায়। যাওয়ার সময় ওরা দুজনে কথা বলছিল। ইয়োনা খিলগামকে জিজ্ঞাসা করে তুমি কি একা থাকো, তোমার বাবা মা কোথায়? খিলগাম জানায় আমার বাবা মিথ্যা অভিযোগে হানিতে গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমি এখনো জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আমার মা ওনাকে খোঁজার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর ডাকাতেরা আমার মাকে মেরে ফেলে। ইয়োনার তারপরে খিলগামকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে যাবে 500 বছর পরে? খিলগাম জিজ্ঞাসা করে আমি কি সত্যিই যেতে পারবো? তারপরেই দুজনে সেই পাহাড়ে পৌঁছে যায় এবং ওখানে চারিদিকে ব্যাগটিকে খুঁজতে থাকে। আর ওখানে তখন রাজা পৌঁছে যায়। রাজা তাদেরকে ধরে ফেলে এবং ওদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই ব্যাগটির জন্য জেল থেকে পালিয়ে এসেছো? তখন রাজা তার সৈন্যকে দিয়ে ব্যাগটি গুড়িয়ে আনে এবং ব্যাগটি হাতে নিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি কি এটাই খুঁজছিলে? ইয়োনা তো খুশি হয়ে জানায় যে হ্যাঁ আমি এই ব্যাগটিই খুঁজছিলাম, এবং খুশি হয়ে রাজাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে যখনই ব্যাগটি সে নিতে যাবে রাজা ব্যাগটিকে নিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর ইয়োনা তো অবাক হয়ে দেখতে থাকে। তখন রাজা ওকে জানায় যে এবার তোমার পালানোর সমস্ত ধরনের রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজা ওদের দুজনকে বন্দি করে প্রাসাদের উদ্দেশ্যে নিয়ে যায়। প্রাসাদে আমরা রাজার সাই সখীকে দেখি। রাজা সখীর কাছে গিয়ে জানায় যে ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো, আমি তোমাকে কিছু দেখাতে চাই, আমার সাথে এসো। এই বলে রাজা সখীকে নিয়ে ইয়োনার কাছে আসে আর সখীকে জানায় যে এই দেখো এটা হলো একটি ডাইনি। সখী জিজ্ঞাসা করে একে এখানে নিয়ে এসেছেন, তার মানে এর নিশ্চয়ই কোনো অপরাধ করেছে। রাজা বলে তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু একে আমি কোনো শাস্তি দিতে পারবো না, কারণ এর মধ্যে একটি দারুণ স্পেশালিটি রয়েছে। সখী ইয়োনার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন ইয়োনাকে ওখানেই জীবন্ত খেয়ে ফেলবে। যেটা দেখার পর ইয়োনা মনে মনে বলতে থাকে আরে বাপরে, এর চোখগুলো দেখেছো, যেন আমাকে এখানেই খেয়ে ফেলবে। সখী রাজাকে জানায় যে যদি আপনার অনুমতি থাকে তাহলে একে ছাঙ্গুয়ানে নিয়ে গিয়ে আপনার মনের মতো করে সাজিয়ে নিই। যার উত্তরে রাজা জানায় যে কোনো প্রশ্নই ওঠে না। যেটাতে সখী জিজ্ঞাসা করে তাহলে আপনি একে এখানে কেন এনেছেন? যার উত্তরে রাজা জানায় যে তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। তখন রাজা ইয়োনার কাছে গিয়ে ওকে জানায় যে যখন সময় আসবে তখন তুমি আমার কাছে নিজের জীবনের জন্য ভিক্ষা করবে। আর এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। ইয়োনার থুতনি ধরে রাজা যখন তার দিকে তাকায় তখনই সাই সখী বলে ওঠে মহারাজ বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, আপনার রাজপ্রাসাদে আরাম করা উচিত। এই বলে সে যখন রাজাকে নিয়ে প্রাসাদের দিকে যায় তখন ইয়োনা রাজাকে বলে ওঠে আরে মহারাজ এটা তো আমাদের বলে যান যে আমাদের কোথায় রাখা হচ্ছে। তখন রাজা জিজ্ঞাসা করে কেন ভয় লাগছে? ইয়োনা জানায় ভয় লাগাটাই তো স্বাভাবিক,
যা কিছু আমার সাথে ঘটছে সেগুলো প্রচণ্ড আজব। তখনই মহারাজ তার সৈন্যের মধ্যে একজনকে ইশারা করে ওদের দুজনের মাথায় একটি পুটলি দিয়ে বন্ধ করে দেয়। রাজা ওদের জিজ্ঞাসা করে, এখন তাহলে কি বলবে? এর ফলে তোমাদের ভয়টা কিছুটা হলেও কমেছে? ইয়োনা জানায়, ঠিকই বলেছেন, যখন আমরা কোনো কিছু দেখতেই পাবো না তখন আমাদের ভয়টা লাগবে কি করে? রাজা বলে যে আমি তোমাদের থাকার জন্য একটি স্পেশাল জায়গা বানিয়ে রেখেছি, যেটা তোমাদের ভালো লাগবে। এটা বলে রাজা ওখান থেকে চলে যায়। এরপরে রাজপ্রাসাদে রাজবৈদ্য আসে এবং রাজার দেহের মধ্যে তীরের বাকি অংশটুকুকে বের করে রাজার চিকিৎসা করে। তখন আমরা লক্ষ্য করি যে বের করে নেওয়া তীরের টুকরোটি শাহী সখী লুকিয়ে নিজের কাছে রেখে দেয়। রাজবৈদ্য জানায় যে মহারাজের রক্তক্ষরণটা সঙ্গে সঙ্গেই কমে গিয়েছিল, কারণ এনার শরীরের মধ্যে একটি বিশেষ ধরনের লেপ লাগানো হয়েছিল। যদি ওটা লাগাতে একটুও দেরি হতো তাহলে মহারাজের জীবনের ঝুঁকি থাকতো। তখন রাজা জানায় যে ওই ডাইনিটি আমার এই ক্ষতস্থানের মধ্যে ওই লেপটি লাগিয়ে দিয়েছিল। যেটা শুনে সখী জানায় যে তাহলে ওই ডাইনিটি এই রাজপ্রাসাদে এই জন্যে জীবিত রয়েছে কারণ সে আপনার প্রাণ বাঁচিয়েছে। চিকিৎসা হয়ে যাওয়ার পরে শাহী সখী রাজবৈদ্যকে আদেশ দেয় যে এখানে যা কিছু হয়েছে সেটা আপনি ভুলে যাবেন, যেটাতে রাজবৈদ্য সম্মতি জানিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা রাজার সেই স্পেশাল বন্দোবস্ত দেখি যেখানে ইয়োনা এবং খিলগামকে রাখা হয়েছে। সেটা হলো রাজপ্রাসাদের মধ্যে একটি কারাগার। খিলগাম ইয়োনাকে বলে যে তাও ভালো, আমাদের পরার জন্য জামা কাপড় দিয়েছে, আমাদের প্রাণে মেরে ফেলেনি, এটাই আমাদের খুশি হওয়া দরকার। এদিকে সখী তার দাসীদের জানায় যে শত্রুর সাথে কেউ এরকমভাবে কথা বলে না। মহারাজ মেয়েটার প্রতি আগ্রহী, আর তাকে কেনই বা ডাইনি বলে ডাকে? মেয়েটা কি আকাশ থেকে পড়েছে নাকি? মেয়েটার সম্পর্কে খোঁজ নাও, কিভাবে রাজার সাথে দেখা হয়েছে, কিভাবে রাজার চোখেও পড়লো, এই সমস্ত খবর জানাও। আর সেই লুকিয়ে আনা তীর ওর দাসীকে দিয়ে বলে যে এটা রাজকুমার যিশুনের কাছে দিয়ে এসো। আমরা রাজপ্রাসাদের রান্নাঘর দেখি যেখানে আমাদের রান্নাঘরের একজন রাঁধুনিকে দেখানো হয় যার নাম ইম। সে সবার খাওয়ার তদারতি করে। সে মিয়ং নামের একজন রাঁধুনির কাছে এসে কিছুই বলে না। তখন রাজপ্রাসাদের রান্নাঘরের রাজার ধরে আনা সেই ডাইনিটির কথা সবাই আলোচনা করতে থাকে। তখন মিয়ং জানায় যে গুজব নিয়ে আলোচনা করার স্বভাব পায় না। তখন ওখানে থাকা আরেকজন বলে ওঠে, তুমি জানো না রাজমাতার কাছে যেই কিম নামের মহিলাটি থাকে সে আসলে আমাদের ইমের খুব ভালো বন্ধু, তাই জন্যে আমরা রাজপ্রাসাদের সমস্ত খবর এত তাড়াতাড়ি জানতে পারি। এরপরে রান্নাঘরের পরবর্তী রাঁধুনি কে হবে সেই নিয়ে ওরা আলোচনা করতে থাকে। আসলে গত 1 মাস আগে রান্নাঘরের প্রধান রাঁধুনি মারা গিয়েছে। তখন সেখানে প্রাসাদের একজন এসে বলে যে মিয়ংয়ের রান্না সবচেয়ে মজার, তাই পরবর্তী প্রধান রাঁধুনি সে হতে পারে। প্রধান রাঁধুনির মৃত্যুর পর এটাই নতুন প্রধান রাঁধুনি নিয়োগ করার সময়। তখন ওখানে সখীর দাসীরা আসে। মিয়ং যে তাদেরই লোক সেটা মিয়ং আর দাসীর তাকানো দেখেই আমরা বুঝতে পারি। এরপরে দাসীরা রাতের খাবারের বিবরণ দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সখী ইয়োনাকে নিয়ে ভাবতে থাকে। তখনই ওর কাছে রাজ সেক্রেটারি সঙ্গে আসে। সে সখীকে সমস্ত কিছু বর্ণনা করে বললে সখী ইয়োনার ব্যাপারটা জিজ্ঞাসা করলে সঞ্জে জানায় যে এটা রাজার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে সে কিছুই জানে না। যেটা শোনার পরে সখী চিন্তায় থাকলে সঞ্জে জানায় চিন্তার কোনো ব্যাপার নেই, শুনেছি সে খুব ভালো রাঁধুনি। এই বলে সে ওখান থেকে আনা সমস্ত সোনা গয়না তাকে দিয়ে দেয়। সখী আরও কিছু আছে কিনা জিজ্ঞাসা করে, তাছাড়া ওর সাথে যা তা ব্যবহার করে। আসলে শাহী সখী সবার সাথেই এমনভাবে জোর খাটাতো আর এরকমই খারাপ ব্যবহার করত। সে সঞ্জেকে বলে যে আমার আদেশ দেওয়ার আগেই যেন সমস্ত কাজ হয়ে যায়। এরপরেই সঞ্জে তার বাবার সাথে এই ব্যাপারটি নিয়ে কথা বলে যে একজন সামান্য সখী সে আমাদের আদেশ করে শুধুমাত্র এই কারণে কারণ রাজা ওর একটু বেশি পরোয়া করে। এখানে শাহী সখী বলতে বোঝায় যে রাজার উপপত্নী। আগেকার দিনে রাজারা বিয়ে না করেই এরকমই উপপত্নী রাখত। সহজ ভাষায় বলা যায় যে এটা হলো রাজার রক্ষিতা। আর এই সখী হলো রাজার 4 নম্বর শাহী সখী। সঞ্জে তার বাবাকে জানায় যে খাবার পরিচালনা করার জন্য সে নতুন লোক নিয়োগ করে দেবে। তখন ওর বাবা জানায় যে রাজা তো সখী ছাড়া অন্য কোনো মহিলার দিকে পাত্তাই দেয় না। ওর বাবা বলে রাজবাড়িতে শাহী কাজ করাটা ভাগ্যের ব্যাপার, এই কাজের জন্য আমি 7 জন্মও নিতে পারি। তখন সঞ্জে বলে যদি চাকরগিরি করতে হয় তাহলে এইবার মালিকটাই বদলে ফেলি। যেটা শুনে ওর বাবা বলে তুই কি সেই ডাইনির কথা বলছিস? মাথা ঠিক আছে তো? সখী ছাড়া মহারাজের মন আর কারোর জন্যই স্পন্দন করে না। যেটাতে সঞ্জে বলে হৃদয়ের কাজ হচ্ছে স্পন্দন করা, আর সেটা তো যে কারোর জন্যই স্পন্দন করতে পারে। ওই ডাইনিটিও শাহী সখীর জায়গা নিতে পারে। এদিকে গভীর রাতে একটি মুখোশ পরা লোক এসে ইয়োনাদের মুক্ত করে ওখান থেকে ওদের নিয়ে পালিয়ে আসে। ওরা পালিয়ে যাচ্ছিল এটা জানতে পেরে প্রহরীরা ওদের পিছু নেয়। এদিকে সখীর দাসী এসে জানায় যে ডাইনিটি কারাগারে নেই, মনে হয় রাজা ওকে নিয়ে গিয়েছে। এদিকে সেই মুখোশধারী লোকটি ইয়োনাকে একটি নাটকের জায়গায় নিয়ে যায় যেখানে সবাই একই ধরনের মুখোশ পরে থাকে।
চারিদিকে এত আলোর ঝলমলানি দেখে তারা দুজনেই একটু ঘাবড়ে যায়। ওরা দুজনেই সেই লোকটিকে খুঁজতে থাকে যারা ওকে মুক্ত করেছিল। তখন একজন বলে ওঠে, এই অনুষ্ঠানটি তোমাদের কেমন লেগেছে? এই আয়োজন তো তোমাদেরই জন্য। আর আমরা দেখতে পাই যে ওই মুখোশ পরে লোকটা আসলে আর কেউ নয়, স্বয়ং রাজা। ইয়োনা রাজাকে দেখে চমকে যায় আর ওকে জিজ্ঞাসা করে যে তাদের এখানে কে নিয়ে এসেছে। তখন আমাদের গঙ্গেলকে দেখানো হয়, যে রাজার সিক্রেট কাজ করে, যেটা রাজা ছাড়া আর কেউ জানে না, যাকে আবার দেখে খিলগাম তো একদমই ফিদা হয়ে যায়। তখনই ইয়োনা বলে, এখন এই সবের সময় নয়, সে আমাদের ঠকিয়েছে। যেটা শুনে খিলগাম বলে, দেখতে কি সুন্দর, এরকম লোকের কাছে তো আমি আবার প্রতারিত হতে রাজি আছি। তখন রাজা বলে, এটা আমার পছন্দের অভিনেতা, সে মুখোশ নাচ করে। তখন রাজা তাকে একটি মোহরের থলি দিয়ে চলে যায়। খঙ্গিল আড়ালে এসে যখন মোহরের ব্যাগটি খুলে, তখন সে দেখে যে তার ভেতরে একটি ছোট্ট চিরকুট রয়েছে, যার মধ্যে লেখা আছে, জঙ্গলে আমার ওপরে কেউ একজন হামলা করেছিল, তাকে খুঁজে বের করো। ইয়োনা রাজাকে জিজ্ঞাসা করে, এসবের মানে কি? রাজা বলে, কেন, তোমার মজা লাগেনি? এত সহজে তুমি তো পালাতে পারবে না, তোমার এত সাহস কি করে হয়? ইয়োনা বলে, আমি পালাতাম না যদি ওই মুখোশধারী বদমাইশটা আমার কাছে না যেত। রাজা বলে, তুমি বাঁচতে চাও না? এসব বেয়াদবি কথা আমায় বলো কি করে? সে তখনই সৈন্যদের গরম লোহা আনতে বলে। ওরা দুজনেই সেটা শুনে খুব ভয় পেয়ে যায়। তখন আমরা লক্ষ্য করি যে আড়াল থেকে সাইসোকে একজন দাসীকে নিয়ে রাজাকে দেখছে যে রাজা ইয়োনার সাথে কি করে। রাজা আদেশ দেয়, গরম করে আনা লোহাটি দিয়ে খিলগামের চোখগুলোকে অন্ধ করে দাও। যেটা শুনে ইয়োনা রাজার কাছে মিনতি করে যে, মহারাজ এমন করবেন না, আমি আর কোনোদিনও পালানোর চেষ্টা করব না। যেটা শুনে রাজা খিলগামকে ছেড়ে দেয়। ইয়োনা আবার কারাগারে ফেরত যেতে চাইলে রাজা বলে, আমার অনেক খিদে পেয়েছে, তাই জন্যে তোমাকে আমার জন্য খাবার বানাতে হবে। ইয়োনা বলে, অবশ্যই বানিয়ে দেব, কিন্তু আমার সাহায্য করার জন্যে খিলগামকে আমার সাথে যেতে দিতে হবে। রাজা রাজি হলে ইয়োনা রাজাকে তার পছন্দের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে রাজা বলে, এক খাবার বারবার দিলেই তুমি মরবে, নতুন খাবার রান্না করে নিজেকে বাঁচাও। তাদের এই সমস্ত কথা বলতে দেখে সাইসোখি ওখান থেকে চলে যায়। এই সমস্ত ঘটনা দূর থেকে আবার সংজে দেখে ফেলে। এদিকে একজন মহিলা রাজার জন্য খাবার বানাবে, এটা শুনে সবাই অবাক। রাজপ্রাসাদের একজন বলে যে এই মহিলা খাবার বানাবে, এটাই রাজার আদেশ। তখন ইম জিজ্ঞাসা করে যে রাজমাতা কি এই খবরটি জানে? রাজা বলেছে এটাই গুরুত্বপূর্ণ। তারপরে তারা সবাই ইয়োনাকে জিজ্ঞাসা করে যে রান্নাবান্না কিছু জানো? তারা সবাই রান্নার কয়েকটা কথা বলে, কিন্তু ইয়োনা তো এই সব সম্পর্কে কিছুই জানে না। ইয়োনা বলে, আমি অনেক দূর থেকে রান্না শিখেছি, তোমরা চিনবে না। কিন্তু তারপরেও তারা সবাই ইয়োনার মাথা খেতে থাকলে খিলগাম বলে যে রাজার আদেশের ওপরে তুমি কথা বলবে? যেটা শোনার পরে যে যার কাজে চলে যায়। তাদের ডাকলেও তারা আর ফিরে তাকায় না। এদিকে ইয়োনা তো জানেই না কোথায় কি রয়েছে, তাও সে এগিয়ে যায়। তাকে দেখে খিলগামও তার সাথে এগিয়ে যায়। রাজপ্রাসাদের লোকটি জানায় যে এই মেয়ের রান্না রাজার খুব পছন্দের, এই কথাটা সবাইকে জানিয়ে দেবে। এদিকে ইয়োনা চারিদিকে ঘুরে দেখতে থাকে। তখনই খিলগাম বলে যে আমি কাঁচা মাংসের গন্ধ পাচ্ছি, জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে মাংস কাটা হয়েছে। তারপরে ইয়োনা গন্ধ শুকে বলে যে এটা হরিণের মাংস। ইয়োনা রান্নাঘরের প্রধানকে জিজ্ঞাসা করে যে এখানে কি হরিণ আনা হয়েছিল? প্রধান বলে যে হ্যাঁ, মহারাজ শিকার করে পাঠিয়েছিলেন। তখন ইয়োনা খুশি হয়ে রান্নার প্রস্তুতি নিতে থাকে। এরপরেই সে ঝটপট করে রান্নাটি করে ফেলে। রান্না প্রস্তুত করা হয়ে গেলে সে প্রধানকে দেখায়। এদিকে সাইসোকি জানতে পারে যে মেয়েটি এর আগেও গভর্নরের অফিসে রান্না করেছিল এবং সে এখন রাজার জন্য রান্না করছে। এটা শুনে সে রাজার সাথে দেখা করার জন্য চলে যায়। এদিকে ইয়োনাকে রাজার খাবার সার্ভ করতে নিয়ে যাওয়া হয়। ভেতরে গিয়ে রাজার পোশাক দেখে ইয়োনা তো অবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, খাবার খাওয়ার জন্য এভাবে জামাকাপড় খুলে কে বসে? তখন ওখানে থাকা রাজার প্রধান সেবিকা চইস, যে কিনা খাবার টেস্ট করে, সে ইশারায় ইয়োনাকে খাবার সার্ভ করতে বলে। সে রাজার সামনেই খাবার নিয়ে যায় আর তাকে বলে যে এগুলো ফরাসির বিখ্যাত খাবার। তারপরে ইয়োনা খাবারগুলোর বিবরণ দিতে থাকে। রাজার খাওয়ারের আগে চই সেই খাবারটি টেস্ট করে খুবই মজা পায় এবং রাজাকে ইশারায় খেতে বলে। রাজা খেয়ে অবাক হয় যে এত মজার খাবার সে আগে কখনো খায়নি। বাকি খাবারগুলোও চই টেস্ট করে এবং রাজাকে খেতে বলে। রাজা সেই খাবার খেয়েও অবাক হয়ে যায় যে এত মজা খাবারগুলোর মধ্যে। এরপরে ইয়োনা বাকি খাবারগুলোর বর্ণনা দিলে রাজা ওকে জিজ্ঞাসা করে যে তুমি এই সমস্ত কোথা থেকে শিখেছ? ইয়োনা আবার আগের মতনই বলে যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। যেটা শুনে রাজা বলে যে তুমি খাবার তো খুব ভালো বানাও, কিন্তু তোমার মাথার সমস্যাটা মনে হয় এখনও ঠিক হলো না।
এর পরের খাবারগুলো যখন চই টেস্ট করতে যাবে তখন রাজা ওকে থামিয়ে দিয়ে বলে যে এবারের খাবারগুলো ইয়োনা টেস্ট করবে। ইয়োনা খাবারগুলো টেস্ট করলে রাজা ইয়োনার জায়গায় তার নিজের মাকে কল্পনা করে। রাজা ইয়োনাকে বলে এবারে আমাকে খাইয়ে দাও, যেমনটা তার মা তাকে খাইয়ে দিত। তখন ইয়োনা রাজাকে খাইয়ে দিলে রাজা মজা নিয়ে সেই খাবারটি খেতে থাকে। সে বলে তুমি কিভাবে জানলে যে আমি এই খাবারটি পছন্দ করব? ইয়োনা বলে আমি রাজা ইয়নহির ব্যাপারে অনেক পড়েছিলাম, এমনকি এই খাবারটি বানিয়ে আমি প্রতিযোগিতাও জিতেছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে এই খাবারটি আমি তোমাকে খাওয়াবো, স্বপ্নের মতো লাগছে। তখন রাজা বলে ওঠে রাজা ইয়নহি, তুমি এর আগেও এই রাজার নাম বলেছিলে, আসলে এটা কোন রাজা? তখন ইয়োনা কথা ঘুরিয়ে বলে যে আমার আসলে মনে নেই, বলতে পারছি না। তখনই সেখানে সাইসোকি চলে আসে আর ভেতরে যেতে চাইলে রান্নাঘরের প্রধান তাকে দরজা গড়াতেই আটকে নেয়। তারপরে সে জোরপূর্বক দরজা খুলে ভেতরে গিয়ে দেখে যে রাজা ইয়োনার সাথে হেসে হেসে কথা বলছে। রান্নাঘরের প্রধান সখীকে আটকাতে গেলে সে সেখানেই ঝামেলা করতে থাকে। তখন রাজা ভেতর থেকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। সখী জানায় যে মহারাজ, আমি আপনার জন্য একটি চিত্রকর্ম নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে ভুল সময় এসেছি। তখন রাজা বলে হ্যাঁ, তুমি তোমার কক্ষে ফিরে যাও। এই প্রথমবারের মতো রাজার মুখে এমন কথা শুনে সখী ওখান থেকে চলে যায়। সখীকে দেখে ইয়োনা ভয় পেয়ে বলে যে আমি এখান থেকে চলে যাই। তখনই রাজা ওর হাত ধরে কাছে টেনে বলে যে আমি তোমাকে যাওয়ার অনুমতি দেইনি। এটা বলে রাজা ইয়োনাকে কাছে টেনে নিলে ইয়োনা মনে মনে বলতে থাকে আমায় কাছে টানছে কেন? রাজা বলে তোমায় বাছাই করেছি। ওখান থেকে বেরিয়ে ইয়োনা ভাবতে থাকে কি জন্য তাকে বাছাই করা হয়েছে। তাহলে কি রাজা তাকে আবার নিজের সাইসোকি বানাতে চাইছে? কিন্তু এরকম হলে তো ইতিহাস বদলে যাবে। তখনই সংজে ইয়োনাকে বলে এত কি ভাবছো? সে ইয়োনাকে আরও বলে যে রাজা যা যা বলবে সেই সব কিছু তোমাকে আমায় বলতে হবে, কিন্তু ইয়োনা না করে দেয়। তখন সংজে ওকে বলে যে তোমার কি একটা বন্ধুর প্রয়োজন নেই? আমি কিছুক্ষণ আগেই দেখলাম এখানে সাইসোকি এসেছিলেন আর রাজা প্রথমবারের মতো তার সঙ্গে দেখা না করেই তাকে ফিরিয়ে দিয়েছেন। তুমি সাইসোকির চোখে এসে গিয়েছো, সে এখন তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে, তাই কোনো সাহায্য ছাড়া তুমি এই প্রাসাদে টিকতে পারবে না। ইয়োনা মনে মনে ভাবতে থাকে আসলে ব্যাপারটা কিন্তু ঠিক। সংজে বলে আমি তোমাকে গোপনে সাহায্য করব, কেউ জানতে পারবে না। ইয়োনা জানায় যে ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে, আমাকে একটা ব্যাগ খুঁজে এনে দিতে হবে। যেটা শুনে সংজে বলে বগ? সংজেকে ইয়োনা হ্যান্ডব্যাগের কথা বললে সে কিছুই বুঝতে পারে না। অনেক কষ্ট করে ইয়োনা তাকে বোঝালে সংজে জানায় যে আচ্ছা থলে। তখন ইয়োনা বলে হ্যাঁ ঠিক বলেছেন, থলে। এদিকে রাঁধুনি মিয়ং ইয়োনার রান্না করা খাবার খেয়ে অবাক হয়ে যায় যে এত ভালো রান্না সে আগে কখনো খায়নি। এদিকে ইয়োনাকে বের করার জন্য সখী নানা ধরনের জাল বেছাতে থাকে। রান্নাঘরে কখনো খাবার পাত্রের মধ্যে সাপ রেখে দেয়, তো কখনো অন্য কিছু। আর এই সমস্ত কিছু রাঁধুনি মিয়ং সখীর আদেশে করছিল, যার ফলে ইয়োনা বাধ্য হয়ে যেন নিজে থেকেই এখান থেকে চলে যায়। পরের দিন রাজার কাছে সংজে সমস্ত মন্ত্রীদের পদত্যাগের পত্র নিয়ে আসে। কারণ হিসেবে গভর্নরকে বন্দি করার কারণ দেখালে রাজা বলে অপরাধীকে শাস্তি দেওয়া কি অপরাধ? সংজে বলে অপরাধ না, আসলে তারা ডাইনির মৃত্যু চায়। এটা শুনে রাজা বলে যে সবাই চলো আর ওখানে ডাইনিকেও নিয়ে এসো। মন্ত্রী সবাই বলে যে আমরা এই ডাইনির মৃত্যু কামনা করি, ওকে মৃত্যুদণ্ড না দিয়ে বন্দি করা হয়েছে কেন? তখন রাজা রেগে যায়। সবার মধ্যে ইয়োনাকে ডাকা হয়, মানে আমরা ড্রামার প্রথমে যেই সিনটা দেখেছিলাম এটা হচ্ছে সেই সিন। এদিকে সাইসোকির দাসী সাইসোকিকে জানায় যে ওই ডাইনির বিরুদ্ধে সে চারিদিকে গুজব ছড়িয়ে দিয়েছে, এখন আরও বাঁচতে পারবে না। এদিকে রাজা সবার সামনে একটি তলোয়ার বের করে ইয়োনাকে রাজার প্রধান রাঁধুনি বানিয়ে দেয়। রাজা ইয়োনাকে বলে এর মানে জানো, আজ থেকে তুমি আমার জন্য খাবার বানাবে, কিন্তু যদি ওই খাবার দ্বিতীয়বার আমাকে খাওয়ানো হয় কিংবা আমার খাবার পছন্দ হয় না তাহলে সেই দিনই তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে সখীর কাছে সেই দাসীটি ক্ষমা চায়। সখী বলে রাজা তাকে এখন প্রধান রাঁধুনি বানিয়েছে, তাই আমি কোনো কিছুই করতে পারবো না। যার ফলে সখী সাহায্য নেওয়ার জন্য রাজমাতার কাছে পৌঁছে যায়। সখী রাজমাতাকে জানায় যে রাজার ওপর আক্রমণ করা হয়েছিল, যেটা শুনে রাজমাতা বলে এই খবরটা আমাকে আগে কেন দেওয়া হয়নি? সখী জানায় যে এটা রাজার আদেশ ছিল, তাই এই খবরটি কাউকেই দেওয়া হয়নি, কিন্তু এখন দেখছি ওই ডাইনিকে নিজের প্রধান রাঁধুনি বানিয়ে নিয়েছে, তাই আমি হাতের ওপরে হাত রেখে বসে থাকতে পারি না, তাই জন্য আমি আপনার সাথে দেখা করতে চলে এসেছি। ডাইনিটি কোথা থেকে এসেছে, কোন বংশের, কোনো কিছুই ওর ব্যাপারে কেউ জানে না। চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু শাহী রান্নাবান্নার কাজে দখল দেওয়ার অধিকার না আমার রয়েছে না অন্য কারোর। সখী রাজমাতাকে বলে তাহলে আপনি ওই ডাইনিটির পরীক্ষা নিয়ে দেখতে পারেন। বুদ্ধিটি রাজমাতারও পছন্দ হয় এবং সে এতে মত দেয়। এখন ইয়োনা এবং খিলগামকে থাকার জন্য আর কারাগার নয় বরং একটি রুম দেওয়া হয়, যা দেখে দুজনেই অনেকটা খুশি হয়। তারপরেই ওখানে ইয়োনাকে হেড শেফের পোশাক দেওয়া হয়। এদিকে রান্নাঘরের সমস্ত রাঁধুনিরা এটা মানতে পারছে না যে তাদের প্রধান রাঁধুনি হিসাবে একজন মহিলাকে নিয়োগ করা হয়েছে।
তখন ওরা সবাই মিলে বুদ্ধি করতে থাকে যে ওরা ইয়োনার এমন অবস্থা করবে যাতে ইয়োনা নিজের থেকেই এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরের দিন ইয়োনা রাঁধুনির পোশাক পরে রান্নাঘরের দিকে যায়। এদিকে বাকি রাঁধুনিরা সমস্ত জিনিসপত্র উলটপালট করতে থাকে। এরপরে ইয়োনা যখন রান্নাঘরে আসে তখন রাঁধুনিরা ওকে প্রশ্ন করে যে তার কি দক্ষতা আছে। কিছু দক্ষতা ছাড়াই সে প্রধান রাঁধুনি হয়ে গিয়েছে, যেটা শুনে ইয়োনা বলে যে সে এখানে সবার থেকে ভালো খাবার বানায়, তাই জন্যই তাকে প্রধান রাঁধুনি করা হয়েছে। তারপরে ইয়োনা ওখানে সবার পরিচয় নিতে থাকে। তারপরে বলে যে রান্না শুরু করো। তখন ইম বলে যে আপনি প্রধান রাঁধুনি, তাই আপনি বলবেন যে কি রান্না হবে। তখন ইয়োনা বলে আমি তো কিছুই চিনি না এখানের, মহারাজ আমাকে বলেছে আমি শুধু বসে বসে দেখব যতদিন না পর্যন্ত আমি এই রান্নাঘর সম্পর্কে জানতে পারি। যেই কথাটি শোনার পরেই ওরা সবাই ছোটাছুটি করতে শুরু করে দেয়, কারণ তারা তো সবকিছুই ইয়োনার আসার আগে জিনিসপত্রগুলোকে লুকিয়ে দেয় এবং কিছু জিনিসপত্র খারাপ করে দিয়েছিল। তারা ভেবেছিল ইয়োনাকে রান্না করতে হবে এবং খাবারটি খারাপ হলে সেই সমস্ত দোষ ইয়োনার ঘাড়ে গিয়ে চাপবে। কিন্তু এখন তো ওদেরকেই সমস্ত রান্না করতে হবে। তখন ওখানে রাজমাতার একজন দাসী এসে ইয়োনাকে বলে যে রাজমাতা আপনার সাথে দেখা করতে চাইছেন। ইয়োনা রাজমাতার সাথে দেখা করতে গেলে রাজমাতা বলে তুমিই সেই ডাইনি যাকে প্রধান রাঁধুনি বানানো হয়েছে। ইয়োনা বলে আমি কোনো ডাইনি নই, আমি একজন সাধারণ মানুষ। সবার কাছে তোমার রান্নার ব্যাপারে অনেক শুনেছি। যদি তোমার রান্না যেমন আমি শুনেছি তেমন না হয় তাহলে তোমার হাত কেটে নেওয়া হবে। তাই তুমি আমার জন্য রান্না করো, অন্য রাঁধুনিদের সাথে তোমার একটি প্রতিযোগিতা হবে। ইয়োনা হাত কাটার ব্যাপারটা শুনে ভয় পেয়ে যায়। সে তখন সখীর দিকে দেখে বুঝতে পেরে যায় যে এই সমস্ত সখীর কারসাজি। এদিকে রাজার কাছে একটি পত্র আসে যেখানে একজনের সাথে দেখা করার কথা বলা হয়েছে, যার সাথে রাজা দেখা করলেই সে তার মায়ের মৃত্যুর খবর জানতে পারবে। তখনই ওখানে সঞ্জয় এসে বলে যে ইয়োনাকে রাজমাতা ডেকে পাঠিয়েছে। রাজমাতা ইয়োনার সাথে বাকি রাঁধুনিদের প্রতিযোগিতা করাতে চায় এবং তার মধ্যে ইয়োনা হেরে গেলে ওর হাত কেটে দেওয়া হবে। এরপরে ইয়োনার সাথে বাকি রাঁধুনিদের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সখী ওখানে বসে ভাবতে থাকে ইয়োনা কোনো মতেই এই প্রতিযোগিতা জিততে পারবে না, কারণ রাজমাতা খাবারের প্রতি প্রচুর খিটখিটে মেজাজের, ওনার সহজেই কোনো খাবার পছন্দ আসে না। তখনই সেখানে রাজা পৌঁছে যায়, যাকে দেখে রাজমাতা বলে তুমি প্রধান রাঁধুনি বানিয়েছো, তাই জন্য আমি একটি প্রতিযোগিতা রেখেছি, সে আসলেই এই প্রধান রাঁধুনি হবার যোগ্য কিনা। রাজা বলে আমি তাকে নিজের হাতে প্রধান রাঁধুনি বানিয়েছি, তাই প্রতিযোগিতার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু রাজমাতা কোনোভাবেই না মানলে রাজা বলে ঠিক আছে, তাহলে এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে বাদ দিয়ে বাকি সবার হাত কেটে দেওয়া হবে। রাজমাতা বলে তাদের হাত কাটা হবে না, এই ডাইনি আর তারা এক নয়। তখন রাজা বলে যে আইন সবার জন্য সমান, তাই যারা হেরে যাবে তাদের হাত কেটে দেওয়া হবে। এটা বলে সে হাত কাটার জন্য কাটার নিয়ে আসে। এরপরে রাজা ইয়োনার দিকে তাকিয়ে বলে তুমি যদি সত্যিই ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে এমন কিছু রান্না করো যেটা এর আগে কেউ কখনো দেখেনি এবং খায়নি। এপিসোডের শুরুতেই ইয়োনা ভাবে যে এই অত্যাচারী রাজার জন্যই আমাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তখনই রাজমাতা এই রান্নার থিম বলে ওঠে, এই রান্না ভক্তি আর শ্রদ্ধা ভরে রান্না করতে হবে, যে খাবার খেয়ে যেন মা বাবার কথা মনে পড়ে, এমনকি তাদের মধ্যে কি কি উপাদান দেওয়া হবে সেটাও বলে দেওয়া হয়। রান্নার সময় মাত্র 2 ঘন্টা, এর মধ্যেই ওদের সবাইকে রান্না শেষ করতে হবে। ইয়োনা ভাবে আমি যদি কোনো ধরনের রাজকীয় খাবার বানাই তাহলে এদের সাথে আমি পারবো না, তাই আমাকে ইউনিক কিছু বানাতে হবে। তখনই ওর বাবার বানানো ট্যাংজাং পাস্তার কথা ওর মনে পড়ে। সাথে সাথেই সে বাকি রাঁধুনিদের সাথে রান্নার জিনিসপত্র আনার জন্য ছুটে যায়। রাজমাতা রাজাকে জানায় ডাইনিটি হেরে গেলে আপনার নিশ্চয়ই খারাপ লাগবে। রাজা বলে ওঠে জলে নামলে সেই জলের পরিমাণ বোঝা যায়, তাই কে বিজয়ী হয় আর কার রান্না বেশি মজার হয় সেটা তখনই বলা যাবে। রানীমা তখন বলে ওঠে অসুস্থ থাকার কারণে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তারপরেও সে এই প্রতিযোগিতা রেখেছে। রাজা জানায় আপনি প্রথম থেকেই এই খাবার নিয়ে অনেক অনীহা দেখান, দেখা যাক তাহলে আমাদের নতুন রাঁধুনি আপনার খিদা বাড়াতে পারে কিনা। এদিকে বাকি রাঁধুনিরা সমস্ত কিছুই উপকরণ নিয়ে যাচ্ছিল এবং অবশিষ্ট উপাদানগুলিকে ইয়োনার জন্য রেখে যাচ্ছিল, যার ফলে সে সেগুলোকেই চেটেপুটে নিচ্ছিল। কিন্তু তারপরেও তার কাছে কিছু উপাদান কম রয়ে যায়, যার ফলে সে ভাবছিল যে কি করবে। তখন তার হাতের কাছে পালং শাক সে দেখতে পায় আর ভাবে এই সবজি রানীমার অসুস্থতার জন্য অনেক ভালো হবে। তখনই রান্নাঘরের প্রধান ওখানে উপস্থিত হয়। প্রধান ইয়োনাকে বলে তুমি এখনো এখানে কি করছো, বাকিরা তো সেই কখন সেখানে পৌঁছে গিয়েছে। ইয়োনা
ইয়োনা জানায় তার একটি উপাদান কম হয়েছে, তাই জন্য সে এখানে রয়ে গিয়েছে। তখন প্রধান জানায় এই উপাদানটি তার কাছে রয়েছে, তাই জন্য সে ইয়োনাকে নিয়ে সেই উপাদানের কাছে যায়। এদিকে বাকি রাঁধুনিরা তার নিজেদের রান্না শুরু করে দেয়। তখনই ওখানে ইয়োনা পৌঁছে যায় এবং সে সাহস জগিয়ে নিজের রান্না শুরু করতে থাকে। তাকে নিয়ে বাকি সবাইরা আলোচনা করতে থাকে। ইয়োনা রান্না করার সময় রান্নাঘরের প্রধানের কথা ভাবতে থাকে, যেখানে প্রধান ওকে জানিয়েছিল যে এই খাবার রাজমাতার অনেক পছন্দের। তিনি বিয়ে করে এখানে আসার পরে কোনো কিছুই খেতেন না, তাই জন্য রাজমাতার মা চালের স্যুপ রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবারের বিবরণ এখানকার রাঁধুনিদের দিলেও তারা সেই খাবার বানাতে পারেনি। তখন ইয়োনা ভাবে যে সে কি রাজমাতার জন্য সেই একই স্যুপ বানাবে। তখনই তার মাথায় সেই খাবারটি বানানোর আইডিয়া আসে, কিন্তু ওই খাবারটি বানানোর জন্য আরও একটি আইটেম লাগবে, আর সেটা ওর কাছে ছিল না, যার ফলে সে ওই উপকরণটি আনার জন্য ছুটে যায়। কিন্তু তখনই ওকে ওখানে আটকে ফেলা হয় এবং রাজার সামনে নিয়ে আসা হয়। রাজমাতা বলে খাবারের মাঝে আর কোনো উপাদান আনা যাবে না। তখন রাজা জানতে চায় যে আর ওর কি লাগবে, কিন্তু ইয়োনার কিছু বলার আগে সাইসোকি বলে ওঠে এটা অন্যায়। রান্নার মাঝখানে ও নিজের রেসিপি বদলাতে পারে না। ওই ডাইনিটি দেখে নিয়েছে যে বাকি রাঁধুনিরা কি বানাচ্ছে, তাই সে নিজের উপকরণ বদলাতে চাইছে। সে আসলেই প্রতিযোগিতার যোগ্যই নয়। তখন ইয়োনা জানায় যে বলা হয়েছে রান্নার মাঝে কোনো উপকরণ আনা যাবে না, আর এখনো তো সময় রয়েছে। সাইসোকি বলে কিন্তু তুমি তো দেখে নিয়েছো যে ওরা কি রান্না করছে, তাই তোমাকে এখন এখান থেকে যেতে দেওয়া হবে না। তখন ইয়োনা জানায় আমি সামান্য জিনিস আনবো, আর তার কিছুই আমি কপি করছি না, আমার সময় চলে যাচ্ছে। তখন রাজা বলে ওঠে সাইসোকি ঠিকই বলেছে, কিন্তু দ্বিতীয়বার কোনো উপকরণ আনতে দেওয়া হবে না, এটা তো কোনো নিয়মের মধ্যেই নেই, তাই জন্য ওকে একটা চান্স দেওয়া হোক। যদি এবারে ও না পারে তাহলে ওর দুটো হাতই কেটে ফেলা হবে। যেই কথাটি শুনে সাইসোকি তো অনেক খুশি হয়, কিন্তু অপরদিকে এই একই কথা শুনে ইয়োনা বলে ওঠে এই লোকটি কি পাগল হয়ে গেছে নাকি। সে অনুমতি পাওয়ার পরেই যখন যাচ্ছিল তখন সে দেখতে পায় যে সময় প্রায় শেষ হয়েই এসেছে। সে যদি এখন উপকরণটি আনতে যায় তাহলে সে রান্না শেষ করতে পারবে না, তাই সে খিলগামকে সেই উপকরণটি আনার জন্য পাঠিয়ে দেয় এবং নিজে রান্না করায় ব্যস্ত হয়ে পড়ে। যেটা দেখে সাইসোকি তার দাসীকে খিলগামের পেছনে পাঠায়। এদিকে ইয়োনা রান্না করতে থাকে এবং খিলগামের জন্য অপেক্ষা করে, কিন্তু খিলগাম তো তখনও আসতে পারে না। এদিকে খিলগামকে সাইসোকির দাসী ধাক্কা মেরে ওখানে ফেলে দেয়। কিছুক্ষণ পরে খিলগাম ইয়োনার কাছে পৌঁছে যায়। ইয়োনা ওর আঘাত দেখে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। খিলগাম জানায় ওসব পরে হবে, তুমি এখন তোমার রান্নার দিকে মন দাও এবং জিতে এসো। ইয়োনা তার খাবারের মধ্যে নতুন উপকরণ যোগ করলে রাজমাতা জিজ্ঞাসা করে ও নিজের খাবারের মধ্যে আবার কি মেশালো। দাসী বলে আমি বুঝতে পারছি না। তখন সাইসোকি এই সুযোগটাকে কাজে লাগায়। সবাইকে বলে এই খাবার খেয়ে যদি সবাই অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে। তখন আরেকজন জানায় যে যদি দাসী টেস্ট করে খাবারটি দেয় তাহলে কিসের অসুস্থতা। তখন দাসী বলে ওঠে আমি নিজেও জানি না সে কি খাবার বানাচ্ছে, তাই অসুস্থ হব কিনা বুঝতে পারছি না। তখন রাজমাতা বলে ওঠে তাহলে আমার কি এই খাবারটা খাওয়া উচিত হবে। দাসী বলে তাহলে কি আমি ওকে রান্না করতে নিষেধ করে দেব। তখনই রাজা রেগে গিয়ে বলে ওঠে তোমার এত বড় সাহস যে তুমি রাজার রাঁধুনিকে খাবার বানাতে বাধা দেবে। দাসী তখনই ক্ষমা চাইলে রাজমাতা জানায় যে মহারাজ আপনি রেগে যাবেন না, এই ডাইনিটিকে আটকানো আমাদের উদ্দেশ্য না, কিন্তু এটাই তো শাহী নিয়ম। মহারাজ হেসে বলে ওঠেন নিয়ম আবার কি, আমি যেই রাঁধুনিকে নিজে নিয়োগ করেছি তার উপরে সবাই আঙুল তুলছেন আর আমার সিদ্ধান্তকে অপমান করছেন। আমি তো সেই জন্যই এই প্রতিযোগিতায় এসেছি। রাজমাতা বলে ভুল বুঝবেন না মহারাজ, আপনার সিদ্ধান্তকে অবমাননা করার সাহস আমাদের নেই। তখন রাজা নিজেই ভাবতে থাকে যে ইয়োনাকে তাড়ানোর জন্যই যে আপনারা এই সব আয়োজন করছেন সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। সবার রান্না কমপ্লিট হয়ে গেলে বাকি রাঁধুনিদের খাবার টেস্ট করার পরে এবার ইয়োনার পালা। ইয়োনার রান্না করা খাবার সবার সামনে দিলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মহারাজ তাকে বলে এটা তো সামান্য মাত্র একটা স্যুপ। যেই কথাটি শুনে ইয়োনা ভাবে আমি ভেবেছিলাম আমাকে সাপোর্ট করবে, কিন্তু এই লোক তো কি বলছে এসব। তারপরে ইয়োনা রাজমাতাকে বলে এটা আপনার জন্য বানানো হয়েছে, একটু খেয়ে দেখুন। এরপরে দাসী সেই খাবারটি খেয়ে সম্মতি জানালে রাজমাতা সেই খাবারগুলোকে খেতে থাকে। সবাইকে চুপ থাকতে দেখে ইয়োনা ভাবে সবাই এরকম ভাবে চুপ হয়ে গেছে কেন। রাজমাতা আবার খাবার ট্রাই করে। তখনই সাইসোকি বলে ওঠে এই খাবারে পিতামাতার প্রতি ভক্তি কি করে হয়। ইয়োনা বলে এই খাবার খাওয়ার সময় মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে যায়। ইয়োনার আরো কিছু বলার আগেই সাইসোকি চিৎকার করে ওঠে এবং বলে ওঠে এই ফালতু কথা বন্ধ করো, তা না হলে এখানেই তোমার হাত কেটে দেওয়া হবে। তখনই রাজমাতা তাকে থামিয়ে বলে এই খাবারের মধ্যে ভক্তি আছে।
এটা বলার পরেই রাজমাতা বেঁচে থাকা বাকি খাবারগুলোকেও খেয়ে ফেলে। তখনই ইয়োনা বুঝতে পারে যে রাজমাতার খাবারটি পছন্দ হয়েছে। রাজমাতা যখন খাবারটি খাচ্ছিল তখন তার মায়ের কথা মনে পড়ে। উনি এতটাই ইমোশনাল হয়ে যায় যে তার চোখ দিয়ে জল গড়ে পড়তে থাকে এবং রাজমাতা এটা ভেবে অবাক হয় যে এই মেয়েটা কিভাবে বানালো এই খাবার। আমি মুগ্ধ হয়ে গেলাম। রাজমাতা ইয়োনাকে জিজ্ঞাসা করে, তুমি শেষে কি উপকরণটি যুক্ত করেছো? ইয়োনা জানায়, আমি ঝিনুক দিয়েছিলাম। রাজা বলে, ঝিনুক দেওয়ার ফলে এই খাবারের স্বাদ 100 গুণ বেড়ে গিয়েছে। যে কথাটি শোনার পরে ইয়োনা মনে মনে বলতে থাকে, এই তো এবার একটি ভালো রাজার মতো কথা বলেছে। যেই কথাটি আবার সাইসোকি শুনে মনে মনে বলতে থাকে, অসভ্য মেয়ে মানুষ একটা, এইভাবেই তাহলে তুই রাজাকে হাতে করছিস। রাজমাতা তখন বলে, তুমি তাহলে এটাকে এভাবে বানিয়েছো? ইয়োনা বলে, হ্যাঁ, আপনি সারা জীবন যেই স্বাদটি খুঁজে বেরিয়েছেন সেটা এর মধ্যেই রয়েছে। রাজমাতা তখন পালং শাকের কথা জানতে চাইলে ইয়োনা বলে যে সে তখন দেখেছিল যে রাজমাতা অসুস্থ, তাই জন্যে সে এই স্বাস্থ্যবান খাবার তার জন্য বানিয়েছে। খাবারও এক প্রকার ঔষধের মতো। রাজমাতা খুশি হয়ে বলে, তুমি আসলেই অনেক বুদ্ধিমান, তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। তুমি কি আমাকে সবসময় এরকমই মজাদার খাবার বানিয়ে খাওয়াবে? ইয়োনা খুশি হয়ে বলে যে হ্যাঁ, অবশ্যই। রাজা রাজমাতাকে বলে ওঠে, তাহলে আপনি আপনার বিজয়ী বেছে ফেলেছেন। রাজমাতা বলে ওঠে, আজকের বিজয়ী হচ্ছে ইয়োনা, যে এই স্বাস্থ্যকর খাবার বানিয়ে আমার হৃদয় জয় করে নিয়েছে। তখনই রাজা ঘোষণা করে যে আজ থেকে তাদের প্রাসাদের রাজরাসই হচ্ছে ইয়োনা। এরপরে ওখান থেকে যখন রাজমাতা চলে যাচ্ছিল তখনই রাজা ঘোষণা করে ওঠে যে এবারে তাহলে শাস্তি দেওয়ার পালা। এই বলে রাজা বাকি 2 রাঁধুনিকে ধরে নিয়ে আসে এবং তাদের হাত কাটার ব্যবস্থা করতে থাকে। তখনই ইয়োনা চিৎকার করে উঠে রাজাকে থামায়। তখন রাজা রেগে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে থামাতে এসেছিস? ইয়োনা বলে, এরকম করবেন না মহারাজ, রাজমাতা তাদের খাবার খুব পছন্দ করে খেয়েছে, তাদের হাত কাটলে আপনি রাজমাতার পছন্দের অপমান করবেন। তার কথা শুনে রাজা রেগে যায় আর বলে ওঠে, তোমার রান্না ভালো বলে আমি তোমায় বাঁচিয়ে রেখেছি, তুমি কিনা আমার ওপরে হুকুম করো, এখনই মরতে চাও নাকি? ইয়োনা বলে ওঠে, আমি বাঁচতে চাই, এই রাঁধুনিরাও বাঁচতে চায়। এটা একটা রান্নার প্রতিযোগিতা ছিল, তাহলে কিভাবে এটা একটা মৃত্যু মঞ্চ হয়ে ওঠে? একজন রাঁধুনির হাত কেটে ফেলা মৃত্যুর চেয়ে কোনো অংশেই কম নয়। কিন্তু এত কিছু বোঝানোর পরেও রাজা কোনো কথা শুনছিল না। তখন রাজমাতা বলে ওঠে, ইয়োনা যা বলছে তা ঠিক, প্রথম থেকেই আমার ভুল ছিল, আপনার এই সিদ্ধান্ত মানতে পারছিলাম না। আপনার বাবা হরিণ পছন্দ করতেন বলে আপনি কখনোই হরিণের মাংস খাননি আর সব সময় হরিণের শিকার করেন। কিন্তু সেই দিন যখন আমি জানতে পারলাম যে এই রাঁধুনি আপনাকে হরিণের মাংস খাইয়েছে, তখন আমি এই প্রতিযোগিতায় বাবা মায়ের ভক্তি হিসেবে রেখেছিলাম। ইয়োনা ভাবে এই লোকটার আসলেই অদ্ভুত। রাজা বলে ওঠে, কিন্তু শাস্তি ওদের হবেই। তখন রাজমাতা জানায় যে তাহলে এই 2 রাঁধুনির ইয়োনার সাথে রান্না শিখবে আর ভালো করে খাবার বানানোর নিয়ম জানবে, এটাই ওদের শাস্তি। তখন সবাই ওদের দুজনের জন্য ক্ষমা ভিক্ষা চাইলে রাজা বলে ওঠে, ঠিক আছে, তাহলে আজকের থেকে ইয়োনার কাছে ওরা রান্না শিখবে। তাদের মুক্তি দেওয়া হলো। রাজমাতা তখন রাজাকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানালে রাজা বলে, কি ব্যাপার, আজ আপনি এত নরমভাবে কথা বলছেন? যাকে এতদিন মিস করেছেন তার কথা কি মনে পড়ছে? এটা বলে রাজা ওখান থেকে চলে যায়। এরপরে রানীরা সবাই রাজার এই রাগের ব্যাপারে আলোচনা করছিল, যেখানে রাজার সৎমা বলে রাজা ভাবে যে রাজার মা কোনো অসুস্থর ফলে মারা গিয়েছে, সে জানে না তার মাকে বিষ দেওয়া হয়েছিল। এই সময় রাজমাতা তাদেরকে থামিয়ে বলে যে এখন আর কিছুই বদলানো যাবে না, তাই এসব ভেবে লাভ নেই। এরপরেও যদি আমি অতীতে যাওয়ার সুযোগ পাই তারপরেও আমি রানীর মৃত্যু কোনোভাবেই আটকাবো না। এদিকে রাজা বুঝতে পারে যে এই সমস্ত কিছু সাই সখীর কাজ, তাই জন্য সে নিজেই সাই সখীর সাথে দেখা করতে যায়। সমস্ত রাঁধুনিরা তাদের রান্নাঘরে ফিরে আসে, যেখানে দংশ ইয়োনাকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং তার আসন সে ইয়োনাকে দেয়। ইয়োনা তারপরে 1 গ্লাস জল চাইলে দংশ তার জন্য জলটি আনতে গেলে ইয়োনা তাকে আটকায়। সে মাইং এর হাতেই খেতে চায়, যেটা বুঝতে পেরে মাইং তার জন্য জল এনে দেয় এবং তাকে ধন্যবাদ জানায়। এরপরে ইয়োনা তার বানানো খাবার খেতে চাইলে সে সেই খাবারটি আনতে যায়। তখন সবাই হেসে ওঠে। ইয়োনা বলে ওঠে, বাহ, রাজকীয় রাঁধুনির কথা যে সবার ওপরে, এটা ভালো মতনই বুঝতে পারছি। এরপরে ইয়োনা খিলগামের আঘাতের কথা জানতে চাইলে খিলগাম জানায়, আমি জানি না, আমি যখন উপকরণটি নিয়ে আসছিলাম তখন আমাকে কেউ ধাক্কা দিয়ে দেয় এবং যার ফলে ওখানেই আমি নিচে পড়ে যাই। তখন গঙ্গিল এসে আমাকে বাঁচায়। এদিকে সাই সখী তার দাসীকে বলছে যে এই মেয়েকে হালকাভাবে নেওয়া যাবে না, এই মেয়ে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, হয়তো কারোর হয়ে কাজ করছে, কিন্তু রান্না সে ভালো পারে, যার কারণে মহারাজ তাকে পছন্দ করেছে। দাসী বলে, তাহলে কি তাকে কিডন্যাপ করে অন্য কোথাও পাঠিয়ে দেব?
সাইসোকি বলে যে এই মেয়ের কপাল ভালো, তাই এর সাথে এরকম কোনো কিছুই উল্টাপাল্টা করা যাবে না, কারণ মহারাজ ওর সাথে রয়েছে। আর তখনই সাইসোকির কাছে মহারাজ চলে আসে। সাইসোকিকে বলে তুমি ঠিক আছো তো? সাইসোকি তাকে বলে হ্যাঁ, মাথা ব্যথার কারণে আমি তাড়াতাড়ি ফিরে এসেছি। রাজা সোজাসুজি ভাবে জিজ্ঞাসা করে যে আমি শুনলাম তুমি নাকি এই প্রতিযোগিতার আয়োজন করতে বলেছ, এমনকি হংকেও কারাগারে বন্দি করার ব্যাপারটাও নাকি তুমিই বলেছ। রাজা রেগে গিয়ে বলে যে আমার নিয়োগ করা রাঁধুনির বিরোধিতা করার অধিকার তোমায় কে দিয়েছে? তুমি জানো এক রাজার বিরোধিতা করার শাস্তি কি হতে পারে? সখী বলে মহারাজ, আপনি ওই ডাইনিটির পক্ষে কথা বলছেন? আপনার মায়ের মৃত্যুর পর কত রাত আপনি না ঘুমিয়ে কাটিয়েছেন সেটা আপনি ভুলে গেছেন? আপনার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা ভুলে গেছেন? আপনার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা কি ভুলে গেছেন? মহারাজ বলে মুখ বন্ধ রাখো, আমার মাকে নিয়ে আর একটাও শব্দ বলবে না। কিন্তু তারপরেও সাইসোকি বলতে থাকে যে এমন একটি সময় আপনি একজন ডাইনিকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, এমনকি রাজরাধুনিও বানিয়ে দিয়েছেন। এমন অবস্থায় আমি কি করে চুপ থাকবো? তাই বলে তুমি আমার অনুমতি ছাড়াই এত বড় কাজ কি করে করলে? সাইসোকি বলে ওঠে ছোট ছোট ভুল থেকেই বড় ভুলের সৃষ্টি হয়, যেমনটা আপনার বাবা মহারাজ করেছিলেন। এবার রাজা রেগে যায় আর তাকে বলে তুমি চুপ করো। সাইসোকির এই সমস্ত কথা শুনে রাজার প্রচন্ড মাথা ব্যথা করে এবং রাজা ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে সঞ্জে ইয়োনাকে একটি কাঁটা দিয়ে বলে যে রাজা সাজগোজ পছন্দ করে, তাই জন্য রাজার সামনে সবসময় সেজে গুজে থাকবে। তখন ইয়োনা ঘাবড়ে বলে যে তার সাথে রাজার কোনো ধরনের চক্কর চলছে না। সঞ্জে সেটা মানতে চায় না। সে বলে তার প্রাণ বাঁচানোর জন্য রাজা কত কি করেছে, যেটাতে ইয়োনা তাকে সমস্ত কিছু খুলে বলতে বললে তখন সঞ্জে তাকে আজ রাতে রাজার সাথে চক্কর চালাতে বলে ওখান থেকে চলে যায়। এদিকে রান্নাঘরের প্রধান রাঁধুনি জানায় যে রাজার আবার অ্যাটাক পড়েছে, আজ যেন রান্নায় কোনো ধরনের ত্রুটি না হয়। যে ব্যাপারে কিছু বুঝতে না পেরে ইয়োনা বিষয়টি জিজ্ঞাসা করলে দংশু বলে যে রাজা হঠাৎ করেই ক্ষেপে গিয়ে এই সব খাবার দাবার সবকিছু ফেলতে শুরু করে দেয়। যেই সময়টাতে রাজাকে দেখে রাজপ্রাসাদের সমস্ত লোক ভয়ে থাকে। এই সময় একমাত্র রাজাকে শান্ত করতে পারে সাইসোকি। কথাগুলো শোনার পরে ইয়োনা বুঝতে পারে যে নিশ্চয়ই ওনার মায়ের মৃত্যুর কারণ নিয়ে উনি মানসিক কোনো সমস্যায় ভোগেন, তাই তার মাথায় রাজাকে শান্ত করার জন্য পাস্তা বানানোর খেয়াল আসে। এরপরেই সে রাজার জন্য পাস্তা বানানো শুরু করে দেয় এবং বাকিরা ওখানে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। এরপরে সে পাস্তাটি বানিয়ে রাজার কাছে নিয়ে যায়। রাজার কাছে গেলে রাজা ইয়োনাকে বাদ দিয়ে বাকি সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলে। ইয়োনা ভয়ে ভয়ে রাজাকে বলে যে আজকে সে তার জন্য ট্যাংজাং পাস্তা বানিয়েছে। রাজা রেগে বলে যে আজ তো দিনের বেলাও সে ট্যাংজাং খেয়েছে। যেটা শুনে ইয়োনা বলে এটা ইতালির খাবার, এর স্বাদটাও আলাদা। যেটা শুনে রাজা খেতে যায়, কিন্তু কিছুতেই সে পাস্তাগুলোকে চামচের মধ্যে নিতে পারছিল না। তখন ইয়োনা নিজের হাতে তুলে রাজাকে সেটা খাইয়ে দেয়। যেই পাস্তাটি খেয়ে রাজার এতটাই ভালো লাগে যে সে তখনই গোটা বাটিটাকেই শেষ করে দেয়। ইয়োনা বলে যে যখন আমি কষ্ট পেতাম তখন আমার বাবা নিজের হাতে আমাকে এটা বানিয়ে দিত। আজ আমি আপনাকে দেখেছিলাম যে আপনি কিছু একটা ব্যাপার নিয়ে খুব কষ্ট পেয়েছেন, তাই আপনার মন ভালো করার জন্য আমি এটা বানিয়েছি। রাজা তার মায়ের কথা জিজ্ঞাসা করলে ইয়োনা জানায় যে ছোটবেলায় তিনি তার মাকে হারিয়ে ফেলেছেন। যেটা শুনে রাজা মনে মনে বলতে থাকে যে তাহলে তো তুমিও অনেক কষ্ট পেয়েছো, তুমিও তাহলে আমার মতনই একা। রাজা ওকে বলতে থাকে আমি কি রাজপ্রাসাদের লোক পাঠিয়ে তোমার বাবাকে এখানে নিয়ে আসবো? তখন ইয়োনা বলে আপনি বিশ্বাস করবেন না আমি জানি, কিন্তু আমি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছি। আমার যেই ব্যাগটা আপনি ফেলে দিয়েছেন তাতে আমার মাঙ্গনরোগ নামের একটা বই আছে, যার সাহায্যে হয়তো আমি টাইম ট্রাভেল করে এখানে পৌঁছে গিয়েছি। এদিকে রাজার মাথায় এসবের কোনো কিছুই ঢুকছিল না। তখন রাজা ইয়োনাকে বলে যদি তুমি আমার ফিউচার বলো তবে আমি তোমায় বিশ্বাস করতে পারি। ইয়োনা মনে মনে ভাবতে থাকে যে সে কি করে বলবে। কিছুদিনের মধ্যেই খাপসান বিদ্রোহ হতে চলেছে, যেখানে রাজাকে সিংহাসন থেকে নামিয়ে এখান থেকে বহিষ্কার করা হবে। ইয়োনা এইসবের কোনো কিছুই না বলে সে রাজাকে বলে যে এই বছরটা আপনি আপনার নিজের চোখ কান খোলা রাখবেন এবং সাবধানে চলবেন, আর নিজের রাগটাকে কন্ট্রোলে রাখবেন, কাছের লোকদের থেকে সাবধান থাকবেন। এরপরে রাজা একটি ডায়েরি লিখছিল যার মধ্যে ইয়োনার সমস্ত খাবারের রেসিপি রয়েছে। তখনই রাজার ইয়োনার বলা মাঙ্গনরোগের কথা মনে পড়ে, যার ফলে সে ডায়েরিটির নাম মাঙ্গনরোগ রেখে দেয়। তখনই ইয়োনার ব্যাগের মধ্যে থাকা বইটি আলোকিত হয়ে ওঠে আর ধীরে ধীরে গোটা বইটি ভ্যানিশ হয়ে যায়। রাজা তার লেখা বইটি ডেস্কের ভেতরে রাখলে ওখানে সেনাপতি এসে জানায় যে ইতিহাসকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে তাকে খোঁজার চেষ্টা করলে সেখানে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখেছি। যেটা শুনে রাজা ভাবনায় পড়ে যায় যে ইতিহাসকারকে দেওয়া আদেশ কেউ জানতো না, তাহলে কি করে এই সব হলো।
তার মা এমন কি করেছিল যেটা চাপা দেওয়ার এত চেষ্টা করা হচ্ছে। সে কাউকেই বিশ্বাস করতে পারবে না। সে আবার একা হয়ে গেল এই সময়। রান্নাঘরের প্রধান রাজাকে ঘরের মধ্যে যেতে অনুরোধ করলে রাজা তার জন্য অ্যালকোহল আনতে বলে। কিছুক্ষণ পরে রাজার অবস্থা দেখে রান্নাঘরের প্রধান ইয়োনাকে রাজার জন্য খাবার বানিয়ে আনতে বলে। ইয়োনা খাবার হাতে করে রাজার কাছে পৌঁছে যায়। তার অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় ইয়োনা। এদিকে রাজা ইয়োনাকে নেশার ঘরে কাছে টেনে বলে যে যেন কিছুক্ষণ তার সাথে ইয়োনা এভাবেই থাকে। ইয়োনা অবাক হয়ে রাজার চোখের দিকে দেখে যে রাজার চোখে জল। ওই সময় রাজা হঠাৎ করে উঠে ইয়োনাকে কিস করে আর এর সাথেই এপিসোডটি শেষ হয়। এরপর গত পর্বে রাতের ওই ঘটনার পর ইয়োনা তো রেগে আগুন। কি একটা ব্যাপার, আদ্যিকালের রাজা কিনা তাকে কিস করেছে। কেউ বুঝতেই পারছিল না ও কেন এত রেগে আছে। রান্নাঘর থেকে শব্দ শোনা গেলে দংসু আর মিয়ং তখন ওই রাস্তা দিয়েই আসছিল। যেই শব্দটি শুনে তারা ভাবতে থাকে মনে হয় রাজা কাউকে শাস্তি দিচ্ছে। তখন দংসু বলে ওঠে মহারাজ মনে হয় নাটকের ব্যবস্থা করেছে। তখন মিয়ং বলে ওঠে গোটা রাজপ্রাসাদে দুঃখী দুঃখী ভাব, তাহলে মহারাজ কেন ডাকবেন ওদের? যেটাতে দংসু বলে আরে তুমি শুনতে পাচ্ছ না, ঢাক ঢোলের আওয়াজ বাজছে। এবার তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি সকালের খাবার বানাতে হবে, না হলে ঢোলের জায়গায় আমাদের পেটানো হবে। এই বলে ওরা ভেতরে গিয়ে দেখে যে এটা তো কোনো ধরনের ঢোল বা অনুষ্ঠানের আয়োজন নয়, বরং ইয়োনা একটি শুকনো মাছকে মেরে মেরে একদম ভর্তা বানিয়ে দিয়েছে। তখন দংসু ইয়োনাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? তখন ইয়োনা ওদের দিকে এমনভাবে তাকায় ওরা দুজনেই ভয় পেয়ে ওখান থেকে সরে যায়। একটু পরে খিলগামোকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে দিদি, আমায় তো বলুন, এখন তো এখানে আর কেউ নেই, তুমি এত কেন রেগে যাচ্ছ? যেটা শোনার পরে ইয়োনা আরও রেগে যায় আর বলতে থাকে আমায় কি এখন এই পাগলটার জন্য হ্যাংওভার স্যুপ বানাতে হবে? এটা বানালে মাছের অপমান করা হবে। এটা বলে সে মাছের ওপর নিজের রাগটা আরও ওপরে ঝাড়তে থাকে। স্যুপটি বানানোর পর ইয়োনা স্যুপটি নিয়ে রাজার কাছে যায়, যেখানে রাজা ওকে দেখে গত রাতের কিছু কথা মনে পড়ে। কিন্তু ঠিক ইয়োনার সাথে রাজা কি করেছে সেটা ওর পুরোপুরিভাবে মনে পড়ে না। রাজা ইয়োনার ভাবভঙ্গি দেখে বুঝতে পারে যে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। ইয়োনা রাজাকে বলে গতকাল রাতে আপনি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলেন, তাই আমি আপনার জন্য হ্যাংওভার স্যুপ নিয়ে এসেছি। হ্যাংওভার স্যুপটি দাসী টেস্ট করার পরে রাজা ইয়োনার দিকে তাকায়, কিন্তু ইয়োনা যে হিসাবে রেগে আছে তাই রাজা তার দিকে না ধ্যান দিয়ে স্যুপটি আবার খায় এবং টেস্টটা ওর খুব ভালো লাগে। তাই রাজা তার কাছে জানতে চায় যে এটা কিভাবে বানানো হয়েছে। যেটা জানতে চাইলে ইয়োনা খুব ভয়ঙ্করভাবে ওর বিবরণ দেয়। রাজা এবার শিওর হয়ে যায় যে অবশ্যই রাতে কিছু একটা হয়েছে, যার কারণে রাজরাধুনী এমন করছে। যেটা বুঝতে পেরে বাকি সবাইকে আদেশ দেয় রাজরাধুনী ছাড়া বাকি সবাই এখান থেকে বেরিয়ে যাও। সবাই চলে যাওয়ার পর রাজা ইয়োনাকে জিজ্ঞাসা করে কাল রাতে কি কিছু হয়েছে। ইয়োনা তখন রাজাকে বলে আমি আরো আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, আপনার কি সত্যিই কিছু মনে নেই? রাজা বলে মানুষ তো ভুলে যাওয়ার জন্যই ড্রিঙ্ক করে, তাহলে আমি কেমন করে মনে রাখবো? ইয়োনা তখন রেগে রাজাকে বলে তার মানে আপনার কিছুই মনে নেই তাই তো? রাজা তখন বলে আরে আমি একজন রাজা, আমার সামনে এরকম করে কথা বলার সাহস কি করে হয় তোমার? ইয়োনা তখন নিজের রাগটাকে কন্ট্রোল করে গত রাতের ঘটনার বিবরণ দেয়। ইয়োনা ঘটনাটি দেখানোর পরে জিজ্ঞাসা করে আপনার কি কিছুই মনে নেই? রাজা জিজ্ঞাসা করে কোনটা? ইয়োনা বলে যেহেতু আপনার কিছুই মনে নেই তাই আপনাকে আর ব্যাখ্যা করে বলতে পারবো না। এটা বলে ইয়োনা ওখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে রাজা ইয়োনার হাত ধরে বলে কি হয়েছে, তুমি এরকম আচরণ করছো কেন? তখন ইয়োনা বলে দেখুন মহারাজ, আপনি আমার টাইপের নয়। এই কথাটার মানে রাজা বুঝতে পারে না। তখন ইয়োনা রাজাকে ভালোভাবে বুঝিয়ে বলে যে দেখুন মহারাজ, আপনার আর আমার মধ্যে কখনোই কোনো কিছু সম্ভব নয়। যে কথাটি শুনে রাজা তো হেসেই উড়িয়ে দেয়। তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার রাজ্যের রাজরাধুনী, আর রাজরাধুনীকে তো আমি মহিলা বলেই মনে করি না। ইয়োনা বলে হ্যাঁ, এবার আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন। এবার আসল কথায় আসা যাক মহারাজ, এরপর থেকে আপনি যখনই ড্রিঙ্ক করবেন এটা মাথায় রাখবেন যে আপনি কতটা ড্রিঙ্ক করছেন। রাজা বলে ঠিক আছে, এবার থেকে আমি কতটা ড্রিঙ্ক করছি সেটা মাথায় রাখবো। এই বলে ইয়োনা ওখান থেকে চলে যায়। ইয়োনা চলে যাওয়ার পর রাজা রান্নাঘরের প্রধানকে ডেকে পাঠায়, যাকে রাজা গতকাল রাতের কথা জিজ্ঞাসা করলে রান্নাঘরের প্রধান জানায় যে আপনার গতকাল রাতের কোনো কথাই মনে নেই। আসলে কাল রাতে আপনি নেশার ঘরে রাজরাধুনীকে চুমু খেয়ে ফেলেছেন। যে কথাটি শোনার পরে রাজা অবাক হয়ে যায় এবং গতকাল রাতের কথা তার পরিষ্কারভাবে মনে পড়তে থাকে। রাজা ভাবতে থাকে এটা আমি কোন নতুন সমস্যায় পড়ে গেলাম, আমার রাজরাধুনীর কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি এই ব্যবহারটা ওনার সাথে ভালো করিনি। তখন রাজার মনে পড়ে আমি এসব ভাবছি কেন, আমি এই দেশের রাজা আর ইয়োনা শুধুমাত্র একজন রাঁধুনি। এদিকে ইয়োনা ভাবে তার নাকি কিছুই মনে নেই, কি একটা আজব লোক, এর কাছে তো ক্ষমা আশা করাও বোকামি। তখন আমরা ওখানে গঙ্গিলকে দেখি। গঙ্গিল ইয়োনাকে বলে একা একা
বিড়বিড় করছেন কেন? কেউ আপনাকে কি বিরক্ত করছে? ইয়োনা গঙ্গিলকে চিনতে পারে না। গঙ্গিল তখন নিজের চুল খুলে সেই নাচের অনুষ্ঠানের মতনই করে তাকে দেখায়। তখন ইয়োনা ওকে চিনতে পারে। সেই দিন আপনাকে মিথ্যা বলার জন্য আমি ক্ষমা চাইছি। ইয়োনা বলে, আজকেও কি মিথ্যা বলে অনুষ্ঠান করতে এসেছেন? তাহলে তোমাকে আমি জানিয়ে রাখি, এখন আমি কিন্তু একজন রাজরাধুনী, এখন আমার কাছে অনেক ক্ষমতা রয়েছে। তার কথা শুনে গঙ্গিল হাসতে থাকে আর বলে যে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। গঙ্গিল বলে, আমি আপনাকে মিথ্যে বলবো না। যাই হোক, খিলগামের অবস্থা এখন কিরকম, সে কি ঠিক আছে? তখন ইয়োনার মনে পড়ে যে খিলগাম তাকে বলেছিল একজন তাকে আঘাত করেছিল এবং গঙ্গিল ওকে বাঁচিয়েছিল। ইয়োনা বলে ও এখন ভালো আছে। আর ওকে যে আক্রমণ করেছিল তুমি কি দেখেছিলে সে কে? গঙ্গিল জানায় যে না, কিন্তু সে যেই হোক না কেন, যে ওর ওপরে আক্রমণ করেছিল সে আমাদের অন্দরমহলেরই কেউ। ইয়োনা গঙ্গিলকে কৃতজ্ঞতা জানালে গঙ্গিল বলে, আমি তো একজনকে খুঁজতে গিয়েছিলাম আর তখনই আমি ওর সামনে পড়ে গিয়েছিলাম। ইয়োনা জানতে চায় কাকে খুঁজছিলে? গঙ্গিল বলে, সবকিছু জেনে গেলে আনন্দ থাকে না, কিছু অজানা থাকাই ভালো। এটা বলে গঙ্গিল ওখান থেকে চলে যায়। ইয়োনা হেসে ওখান থেকে যেতে থাকলে গঙ্গিল ওপর থেকে ওর দিকে দেখতে থাকে আর সেই দিনের কথা ভাবতে থাকে যেদিন খিলগামকে কে একজন আঘাত করছিল। যেই ব্যক্তিটি খিলগামকে আঘাত করছিল তার চুলের ধারালো সেই কাঁটাটি ওখানেই পড়ে যায়। সেটি গঙ্গিল তার সাথে থাকা একটি কাঁটার সাথে মিলিয়ে দেখে যে সেই দুটো কাঁটা একই রকম। তখন আমরা একটি মৃত মেয়েকে দেখতে পাই। মেয়েটি গঙ্গিলের বোন ছিল। তার বোন প্রাসাদে এসেছিল, কিন্তু সেখান থেকে সে মৃত ফিরেছে। গঙ্গিল তার মৃত বোনের হাতে ওই কাঁটার খোলসটা পেয়েছিল এবং আমি স্পষ্ট তাকে দেখতে না পেলে কাঁটাটির মালিককে খুঁজে পেয়েছি, যার কাঁটা আমার বোন শক্ত করে ধরে রেখেছিল। এদিকে সাইসোকি তার দাসীকে জিজ্ঞাসা করে, গঙ্গিল কি তোমাকে চিনতে পেরেছে? তার দাসী জানায় যে না। সাইসোকি তাকে জানায় যে গঙ্গিলের ব্যাপারে খোঁজ নাও, সে কেন ইয়োনাকে এত সাহায্য করছে। এদিকে মহারাজের সঙ্গে সংজে মন্ত্রীদের চিঠি নিয়ে আলোচনা করছে। সে সম্রাটের পক্ষ থেকে কয়েকজন দূত তাদের ছোসনে এসে পৌঁছবে। আলোচনার শেষে সংজে মহারাজকে জিজ্ঞাসা করে, মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব, কাল রাতে কি আপনার আর রাজরাধুনির মধ্যে কিছু ক্ষমা চাইবেন মহারাজ? তখন মহারাজ বলে ওঠে কি বলতে চাইছো সেটা পরিষ্কারভাবে বলো। সংজে জানায়, আপনি নাকি কাল রাজরাধুনিকে, এই বলে সে থেমে যায়। রাজা জানতে চাইলে তখন সে মুখটাকে সামনের দিকে বাড়িয়ে রাজাকে বোঝায়, যেটাতে রাজাও বুঝে যায় আর বলে, একজন সামান্য মানুষকে আমি তার ওপরে দয়া করেছি, মেয়েটা কোথায় এটাতে কৃতজ্ঞ হবে তা নয় আমার উপর রেগে অবস্থা খারাপ করে রেখেছে। চোখের দিকে তো তাকানোই যাচ্ছে না। সংজে হাসলে রাজা বলে ওঠে, এত বড় সাহস, আমার মুখের ওপরে হাসছো? সংজে বলে, মেয়েদের খুশি করতে হলে তাদের উপহার দিতে হয়। রাজা বলে, আমি তাকে দয়া দেখিয়েছি, এটাই কি যথেষ্ট না? আবার উপহার কিসের জন্যে? সংজে বলে, মুখটা যদি সবসময় এরকম ঘৃণা ভরে থাকে তাহলে আপনার কি ভালো লাগবে? রাজা জানায় যে না। তাহলে তাকে কি উপহার দিলে ভালো লাগবে? কাপড়, গহনা নাকি অন্য কিছু? সংজে জানায়, আপনি আপনার পছন্দ মতো কোনো উপহার নারীকে দিতে পারবেন না। আগে খুঁজে বের করুন সেই নারী কি পছন্দ করে আর সেটাই তাকে গিফট করুন। রাজা বলে ওঠে, আমি কিভাবে জানবো রাজরাধুনির কি পছন্দ করে? সংজে বলে, মহারাজ প্রত্যেক নারীর পছন্দ আলাদা। রানীমা যেমন গহনার চেয়ে বই বেশি পছন্দ করে, আবার সাহিসখী যেমন বইয়ের থেকে গহনা বেশি পছন্দ করে, তেমনি রাজরাধুনি বেশি কি পছন্দ করে সেটা খুঁজে বের করুন। রাজা রাজদরবার থেকে বেরিয়ে আসলেই একজন গুপ্তচরের সাথে দেখা হয়ে যায় এবং ওর সাথে যখন রাজা কথা বলছিল তখনই ওখানে রান্নাঘরের প্রধান এসে জানায় যে সাইসখী রাজার সাথে দেখা করতে চাইছে, যেটাতে রাজা মানা করে দেয় এবং জানায় যে আজ সে অন্য কারোর সাথে দেখা করতে যাবে। এটা বলে রাজা ওখান থেকে চলে যায়। এদিকে সাইসখী রাজার সাথে দেখা করবে বলে সেজেগুজে তৈরি হতে থাকে। তখনই দাসী এসে জানায় যে রাজা তার সাথে দেখা করবে না, যেটা শুনে সাইসখী অবাক হয়ে যায়, কারণ এর আগে এমন কখনোই হয়নি যে রাজার সাথে সে দেখা করতে চায় আর রাজা সেটাতে মানা করে দিয়ে। এদিকে মহারাজ তার মাকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার মুহূর্তের কথা মনে করে আর তার মা তাকে কি বলেছিল সেটাও তার মনে পড়তে থাকে। তখন রান্নাঘরের প্রধান বলে ওঠে, মহারাজ এটা রান্নাঘর যাওয়ার রাস্তা। রাজা ভাবতে থাকে যে সে কেন এখানে এসেছে। তখন তার ইয়োনার কথা মনে পড়ে। রাজা ভাবে যে কেন ইয়োনার কথা এত ভাবছে, তার হৃদয় কেন ভারী হয়ে যাচ্ছে। এই ভাবতে ভাবতে সে তার নিজের কক্ষে ফিরে আসে এবং নিজের কক্ষে এসে সে লেখকের পেছনে কে তাড়া করছে সেটাই ভাবতে থাকে। তখনই ওখানে প্রধান সেবিকা চলে আসে আজ রাতের খাবারের কথা জানাতে। তখন মহারাজ জানায় যে আজ রাতে সে কিছু খাবে না, যেই খবরটি আবার সাহিসখীর কাছে পৌঁছে যায়। সেটা জানতে পেরে সাহিসখী ভাবতে থাকে মহারাজের আজ হঠাৎ কি হয়েছে যে
সে আজ রাতের খাবার খেতে চাইছে না। এদিকে রান্নাঘরের প্রধান সবাইকে জানায় যে আজ রাতে মহারাজ খাবার কিছুই খাবেন না। ইয়োনা তারপরেও খাবার বানাবে বলে সিদ্ধান্ত নেয়। পরেও যদি রাজা না খেতে চায় তাহলে খাবে না, যেই বুদ্ধিটি প্রধানেরও খুব ভালো লাগে। ইয়োনা তখন রান্না করতে চলে যায়। এদিকে রাধুনি মিয়ং এর পকেট থেকে কিছু একটা বের করে আনে। আসলে সাই সখী তাকে আর্সেনিক যুক্ত একটি দ্রব্য দিয়েছিল, যেটা বিষ, যেটা ওকে দিয়ে সাই সখী বলেছিল যে এটাই শেষ সুযোগ রাজরাধুনী হওয়ার। ইয়োনা যখন রাজার জন্য খাবার বানাবে তখন এই দ্রব্যটি খাবারের মধ্যে মিশিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল ওকে। ইয়োনা খাবার নিয়ে গেলে রাজা খাবে না বলে সেটা ফেরত পাঠিয়ে দেয়। সকাল, দুপুর, এমনকি রাতেও রাজা কিছু খায় না। রাতের বেলায় ইয়োনা তার কক্ষের বাইরে বসে তার বাবার কথা মনে করতে থাকে এবং আকাশের দিকে দেখলেই তার রাজার কথা মনে পড়ে। অপরদিকে রাজাও আকাশের চাঁদের দিকে দেখলে ইয়োনার কথা মনে পড়ে। তখনই তার খিদে পেয়ে যায়। সে ভাবে আমি খিদায় আছি তাই জন্যে ইয়োনার কথা মনে পড়ছে, নাকি ইয়োনার কথা ভাবছি তাই জন্যে আমার খিদে পাচ্ছে। তখনই রাজা রান্নাঘরের প্রধানকে রাতের খাবার আনতে বলে। ইয়োনা রাজার জন্য রাতের খাবার নিয়ে আসে। রাজা জিজ্ঞাসা করে, তাহলে আজ রাতে আমার জন্য কি বানিয়েছো? ইয়োনা তখন খাবারের বর্ণনা দেয়। এরপরে প্রধান সেবিকা সেই খাবারটি খেয়ে রাজাকে সম্মতি জানায়। মহারাজ খেতে শুরু করে আর বলে অনেক মজার খাবার। রাজাকে এভাবে খেতে দেখে ইয়োনা এবং সেবিকা দুজনেই খুশি হয়। সে চুপচাপ রাজাকে খেতে দেখতে থাকে এবং বেরিয়ে ওখান থেকে যাওয়ার সময় নাচতে নাচতে যাচ্ছিল। তখন সে ভাবে আমি এত খুশি হচ্ছি কেন। এটা ভেবে ইয়োনা আবারও মনের আনন্দে নাচতে নাচতে ওখান থেকে যাচ্ছিল। আর আমরা দেখি যে পেছন থেকে রাজা তার জানালা খুলে ইয়োনাকে এভাবে যেতে দেখে খুশি হচ্ছিল আর ভাবে আমি যখন তোমাকে দেখি তখন আমার হৃদয় এত জোরে জোরে স্পন্দন কেন করে। আর এটা বলেই আমাদের এই এপিসোডটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ। আমরা দেখি ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে যেই লোকটি জঙ্গলে মহারাজের উপরে আক্রমণ করেছিল সেই লোকটির সাথে রাজকুমার জিসুন কথা বলছে, যেখানে রাজকুমার জিসুন ওকে অনেক বকাবকি করছে। আসলে এই লোকটি ভেবেছিল যে রাজাকে মারার জন্য এর থেকে ভালো সুযোগ আরও পাবে না, কিন্তু কোনো লাভ হলো না। তাই জন্যে যাকে লোকটি মারার জন্য ভাড়া করেছিল তাকে একটি জায়গার দলিল এবং কিছু মোহর দিয়ে ওখান থেকে চলে যেতে বলে, যাতে এই ব্যাপারটি মহারাজ আর কোনোদিনই না জানতে পারে। কিন্তু তখনই ওখানে কয়েকজন সৈন্য ওদের ওপরে আক্রমণ করে দেয়। সৈন্যদের কাছ থেকে কোনোভাবে বেঁচে ফেরে। তখন আমরা গঙ্গিলকে দেখি যে কিনা হাতের মধ্যে ব্যান্ডেজ করছে আর বলতে থাকে যে তাহলে কিম গিল মানে যার ভাই মারা গিয়েছে তার পেছনে রাজকুমার জিসনেরই হাত রয়েছে। এদিকে রাজকুমার জিসন তার সৈন্যদের ওপরে রেগে গিয়েছে কারণ তারা গঙ্গিলকে মারতে পারেনি। রাজকুমার কোনো ধরনেরই প্রমাণ রাখতে চাইছিল না। তখন ওর সেনা জানায় যে পরের বার ও আর আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এদিকে প্রধান রাঁধুনি একটি ফ্রেশ মাংস টুকরো এনে ওদের বলে যে আজ শারীরিক পরীক্ষার পর রাজকুমার জিসুনের সাথে মহারাজ খাবার খাবেন। তখন ইয়োনা বলে শারীরিক পরীক্ষাটা? প্রধান বলে রাজকুমার জিসুন যখন আসেন ওনার সাথে একজন রাজ চিকিৎসক থাকেন যিনি রাজার শরীরের বিভিন্ন সমস্যা দেখাশোনা করেন। যেটা শোনার পরে ইয়োনা বলে আচ্ছা, হেলথ চেক আপ। যেই শব্দটা শুনে প্রধান তো কিছুই বুঝতে পারে না। যাই হোক, তাদের খাবার প্রস্তুতি করতে বলে ওখান থেকে প্রধান চলে যায়। বাকিরা জিজ্ঞাসা করে যে রাজকুমার জিসুনটা কে। দংশু জানায় যে এই রাজকুমার জিসন হলো স্বর্গীয় মহারাজের কাকার ছেলে। তখন ইয়োনা বুঝতে পারে যে আচ্ছা, উনি তাহলে রাজপরিবারেরই একজন। যেই নামটি শোনার পরে ইয়োনা ভাবে আচ্ছা, বিদ্রোহের পর তো এই রাজকুমারী সিংহাসনে বসবে। আসলে ইয়োনা যেহেতু ফিউচার থেকে এসেছে তাই এই সমস্ত ব্যাপারে সে আগে থেকেই জানতো। এরপরে আজকে কি কি রান্না হবে সেই বিষয় সবাই মিলে মিটিং রাখে। তখনই ওখানে মিয়ং এর কাছে দাসী এসে ওকে একটি ছোট কাগজ দিয়ে বলে যে সাই সখী আজকে খাবার পরিবেশন করবে, তাই জন্য এর মধ্যে যা যা লেখা আছে সেগুলি তোমাকে বানাতে বলা হয়েছে। মিয়ং রাজরাধুনির কথা বললে দাসী তাকে এক ধমক দিয়ে বলে যে সাই সখী যা বলেছে তাই হবে। এদিকে ইয়োনা বলে যেহেতু স্পেশাল গেস্ট রয়েছে তাই স্পেশাল খাবার বানানো হবে। তখন মিয়ং বলে সাই সখী রান্নার লিস্ট দিয়ে গেছে আর এগুলোই বানাতে বলেছে। ইয়োনা তখন বলে যে তার কথা মতো তুমি এটা বানাতে পারো, কিন্তু আমি মহারাজের হুকুম ছাড়া এসব বানাতে পারবো না। আমি আমার লিস্ট অনুযায়ী খাবার বানাবো। এরপরে দুজনেই যে যার মতো রান্না করতে থাকে। রান্না হয়ে যাওয়ার পরেই দুজনেই টেবিল সাজাতে থাকে। তখনই ওখানে সাই সখী আসে এবং মিয়ং এর খাবার সে টেস্ট করে। এরপরে সাই সখী যখন ওখান থেকে
চলে যাচ্ছিল তখন ওর কাপড় লেগে ইয়োনার খাবারটি মাটিতে পড়ে যায়। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সাই সখী এটা ইচ্ছে করেই করেছে। ইয়োনা রেগে গেলেও কিছু বলতে পারে না। এদিকে রাজ চিকিৎসক রাজার চেক আপ করার পরে রাজকুমার জেসন জিজ্ঞাসা করে যে রাজার কি অবস্থা। চিকিৎসক জানায় যে কয়েকদিন না খাওয়ার কারণে পেট দুর্বল হয়ে গেছে, ঠান্ডা খাবার এড়িয়ে যাওয়াই এখন ভালো হবে। তখন রাজকুমার জিসুন এটা ওটা খাওয়ার কথা বললে রাজা বলে ওঠে, আপনি তো কখনোই রান্নাঘরে যান না, কিন্তু অযথাই আমার খাবার নিয়ে চিন্তা করেন। জিসুন বলে এটা যে আমার দায়িত্ব। তখনই ওখানে ইয়োনা এবং সাইসোকি দুজনেই খাবার নিয়ে প্রবেশ করে, যাদের দুজনকেই মহারাজ অবাক চোখে দেখতে থাকে। সাইসোকি বলে ওঠে, মহারাজ আপনার সুস্থতা কামনা করি। আর জিসুনকে দেখে বলে যে অনেকদিন পরে আপনার সাথে দেখা। তখন মহারাজ জিজ্ঞাসা করে এসবের মানে কি। সাইসোকি বলে সে আজ নিজের ইচ্ছেতেই এই সব খাবার প্রস্তুত করেছে। রাজা বলে এই সব তুমি তৈরি করেছো? সাইসোকি বলে আপনার ভালোর জন্য আমি এই সব কিছু তৈরি করেছি। তখন রাজা বলে ওঠে তাহলে তো একটা খাবারই যথেষ্ট ছিল, তাদের বলনি? সাইসোকি বলে আমি তাদের বলেছিলাম, কিন্তু তারপরেও তারা খাবার বানিয়েছে, ভেবেছে আমার খাবারটি যথেষ্ট হবে না। সাইসোকি ভেবেছিল এটা শোনার পরে হয়তো রাজা ওকে ধমক দেবে, কিন্তু পুরো উল্টোই হয়। রাজা সাইসোকিকে বলে সে আমার কাছ থেকে কোনো ধরনের আদেশ পায়নি, তাই জন্য ওরা আবার খাবার বানিয়েছে। এরপরে রাজকুমার জিসন রাজরাধুনির কথা জানতে চাইলে রাজা বলে হ্যাঁ ইনিই হচ্ছেন রাজরাধুনি। ইয়োনাকে দেখে রাজকুমার জিসেন বলেন রাজরাধুনির ব্যাপারে অনেক শুনেছি, দেখা হয়ে ভালো লাগলো। তখন ইয়োনা বলে আমি শুনেছি আপনি আসবেন, তাই জন্য স্পেশাল খাবার বানিয়েছি। রাজকুমার জিসেন হাসতে থাকে এবং ইয়োনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে যে হ্যাঁ এই রাজরাধুনি অনেক সুন্দর, তার কথাবার্তাও বেশ সুন্দর। তারপরে তারা খাবার শুরু করে। মহারাজ বলে এগুলো কি ঠান্ডা খাবার? সাইসোকি জানায় হ্যাঁ। তখন মহারাজ বলে যে আমার তো ঠান্ডা খাবার বারণ। তখন জিসুন কথাটা কাটিয়ে বলে যে এটা কি দিয়ে তৈরি? তখন সাইসোকি তার খাবারের বর্ণনা দেয়। এরপরে জিসুন ইয়োনার খাবার খেতে চাইলে ইয়োনা তার খাবার দেয় এবং খাবারের নাম বলে, কিন্তু ওই খাবারের নামগুলো আধুনিক যুগের হওয়ার ফলে সেই নাম কেউ ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারে। সেবিকা এক টুকরো মুখে নিয়েই মজার চোটে হেসেই ফেলেছিল। তারপরে সে নিজেকে কন্ট্রোল করে মহারাজকে সম্মতি জানায়। এরপরে ইয়োনা তাদের খাবারের নিয়ম বলে দেয়। দুজনে খেয়ে তো একদমই অবাক হয়ে যায়। তখন ইয়োনা তাদের আরো বিস্তারভাবে বলতে থাকে, যেগুলো শুনে সাইসোকি বলে এত ফালতু কথার কি দরকার। সেই কথাটি শুনে ইয়োনা মনে মনে সাইসোকিকে গালাগালি করতে থাকে। এদিকে ওরা দুজনে তো মনের আনন্দে ইয়োনার সমস্ত খাবার খেয়ে সাফ করে দেয়, কিন্তু অপরদিকে সাইসোকি যেই খাবার যেমন আনা হয়েছিল ঠিক তেমনভাবেই পড়ে থাকে। সাইসোকি মনে মনে ভাবে বেশি বার বেড়ে গিয়েছে তোর। অন্যদিকে ইয়োনা মনে মনে ভাবে আমার সাথে লাগতে আসছিস? কোন এক গ্রামের মেয়ে? আমি ভবিষ্যৎ থেকে এসেছি, তোর থেকে কয়েকশো গুণ বেশি আমি অনেক কিছুই জানি। এরপরেই জিসুন তাদের খাবারের প্রশংসা করে এবং সে সাইসোকির কাছে তার ইচ্ছা জানতে চায়। সাইসোকি জানায় যে সে চায় মহারাজ ভালো থাকুক। তারপরে ইয়োনাকে জিজ্ঞাসা করলে সে তার হ্যান্ডব্যাগের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওর সাইসোকির কথা মনে পড়ে, ওর সামনে এই ব্যাপারটা বলা যাবে না। এদিকে মহারাজ তখনই সংজের কথা মনে করে যে মেয়েরা যেই জিনিসটা চায় তাদের সেই জিনিসটাই উপহার দেওয়া উচিত। ইয়োনা তখন বলে আমি ফ্রেশ খাবার আর রান্নার উপকরণ পেলেই খুশি। তখন সাইসোকি ওদের দুজনের দিকে তাকায়। তারা যেভাবে একে অপরের দিকে দেখছিল, যেটা সাইসোকি দেখে খুব রেগে যায়। এদিকে মহারাজ ইয়োনার খাবারের ছবি এবং তার বর্ণনা লিখছিল। তারপরে সে ইয়োনার কথা ভাবতে থাকে। অন্যদিকে সংজে তার বাবাকে বলছে মহারাজ রাজরাধুনিকে উপহার দিতে চায়। তখনই তার ইয়োনার হ্যান্ডব্যাগের কথা মনে পড়ে আর সে সেই ব্যাগটিকে খুঁজে এনেছে এবং সে সিদ্ধান্ত নেয় যে এটা সে মহারাজের হাত দিয়ে ইয়োনাকে দেবে। যেই ভাবা সেই কাজ। পরের দিনই সেই ব্যাগটি সে মহারাজের হাতে তুলে দেয়। সংজে রাজাকে জানায় রাজরাধুনি এটা পেলে খুব খুশি হবে। মহারাজ বলে এটা তুমি কোথায় পেয়েছো? সংজে জানায় যে সে পাহাড়ের কাছ থেকে খুঁজে পেয়েছি। মহারাজ খুশি হয়ে যায়, বলে তুমি কিভাবে জানলে যে আমি উপহার দিতে চাই? তখন সংজে মহারাজের কাছে এসে আস্তে আস্তে করে বলে মহারাজ আমি আপনার চোখ দেখে বুঝতে পেরেছি। এরপরেই তারা দুধ সম্পর্কে আলোচনা করে। এদিকে ইয়োনাকে ফ্রেশ বাগানে নিয়ে যাওয়া হয়, যেটা দেখে ইয়োনা একটু অবাক হয়, কারণ এ যুগেও গ্রিন হাউসের ব্যবহার করা হতো। তখনই ওখানে রাজা এসে ইয়োনাকে জানায় যে এটা তোমার গিফট, তুমি ফ্রেশ খাবারের জন্য ফ্রেশ উপকরণ চেয়েছিলে না, তাই জন্য এটা তোমার উপহার। ইয়োনা অনেক খুশি হয়। রাজা তাকে এটা ওটা সম্পর্কে অনেক কিছু বলতে থাকে। ইয়োনা তখন ওখানে থাকা লঙ্কা গাছ দেখে ছুটে যায়। রাজা তখন ওকে বলে যে এটা বিষ গাছ, কিন্তু
ইয়োনা লঙ্কা গাছ দেখে এতটাই খুশি হয়ে যায় যে সে রাজার কাছে গিয়ে রাজার হাতেই চাপড় দিতে থাকে। তখনই রাজা ওকে ওর ব্যাগটি ফেরত দিয়ে দেয়, যেটা দেখে ইয়োনা এতটাই খুশি হয়ে যায় যে সে সোজা গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। আর এরকম ব্যবহার দেখে রাজা একটু থমকে যায়। তখন ইয়োনা ওকে জিজ্ঞাসা করে যে এটা আপনি কোথায় পেয়েছেন। রাজা জানায় এটা এমন কি আর গুরুত্বপূর্ণ। ইয়োনা বলে এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেটা শুনে রাজা তো হেসে ফেলে এবং ইয়োনাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি সেই দিনের ব্যবহারে আর রেগে নেই তাই তো? আমি আসলে খুবই দুঃখিত। ইয়োনা অবাক হয়ে বলে আপনি কি ক্ষমা চাইছেন? আমাকে খুশি করার জন্য এই উপহারটা দিয়েছেন? রাজা বলে হ্যাঁ। তখন ইয়োনা জানতে চায় কেন? রাজা তখন ইয়োনাকে ধরে বলে যে কারণ আমি কিন্তু রাজা এই আমির আগে কিছুই বলতে পারে না এবং মনে মনে ভাবে যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আর তারপরেই সে ইয়োনার থেকে ছিটকে একটু দূরে গিয়ে বলে যে কারণ তুমি আমার জন্য অনেক মজার মজার রান্না করো, তাই আমি তোমার জন্য এটা উপহার নিয়ে এসেছি। তখন ইয়োনা জিজ্ঞাসা করে যে উল্টো দিকে দেখে কেন বলছেন? যেটা বলে ইয়োনা রাজার দিকে এগিয়ে গেলে রাজা আবার পেছন দিকে পিছিয়ে যায়, যেটাতে ইয়োনা বলে আবার পিছিয়েও যাচ্ছেন। যেটা শুনে রাজা একটু ভয় পেয়ে যায় এবং সে পেছন ঘুরে যেতে গেলেই ওখানেই সে পড়ে যায়। ইয়োনা রাজাকে ধরতে গেলে সে রাজার ওপরেই পড়ে যায় এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে। এখানেই এই এপিসোডটি আমাদের শেষ হয়। থ্যাংক ইউ। পর্বের শুরুতেই ইয়োনা এবং রাজা একে অপরের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে দেখে। ইয়োনা ঝটপট করে উঠে যায়, রাজা উঠে দাঁড়ায় আর ওকে বলে যে সব কিছুই তোমার দোষ, তুমি এগিয়ে না আসলে আমি পড়তামই না। ইয়োনা বলে আরে দোষ দিচ্ছেন কেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। তখন ইয়োনা নিজের হাতের দিকে দেখে যেটা কেটে গিয়েছে, যেটা দেখে রাজা চিন্তায় পড়ে যায় এবং রাজবৈদ্যকে ডাকার কথা বলে। ইয়োনা চুপচাপ করে রাজার দিকে তাকিয়ে থাকে আর বলে এটা কোনো বড় আঘাত না, এর জন্য আবার রাজ চিকিৎসক লাগে নাকি? রান্নাঘরে তো এরকম অনেক ধরনের আঘাত লাগে। যেটা শুনে রাজা বলে রান্নাঘরে এরকম হয় নাকি? আমি তো জানতাম না। তাহলে আমি বলে দেব রান্নাঘরে যেন ছুরিতে কম ধার দেওয়া হয়। যেটাতে ইয়োনা বলে তার আর দরকার কি, আমি তো আমার ব্যাগ ফিরে পেয়ে গেছি, এবার আমি আমার বাড়ি ফিরে যেতে পারবো। রাজা জিজ্ঞেস করে কিভাবে, যেটাতে ইয়োনা বলে আমার ব্যাগের মধ্যে যা আছে সেটা আমাকে ফিরে যেতে সাহায্য করবে। রাজা জানতে চাইলে ব্যাগে কি আছে, তখন ইয়োনা তার মাঙ্গনরোগ বইটি বের করতে যায়, কিন্তু ব্যাগের মধ্যে হাত দিয়ে ও বুঝতে পারে যে ব্যাগের মধ্যে কোনো বইই নেই। যেটা বুঝতে পেরে ইয়োনা ওখানেই ওর ব্যাগটিকে খালি করতে থাকে, যেখানে ও দেখতে পায় যে এর মধ্যে শুধুমাত্র মাঙ্গনরোগ এবং মোবাইল ফোনটাই নেই, বাকি সমস্ত জিনিস রয়েছে। তখন রাজা ওকে জানায় যে এর মধ্যে কোনো ধরনের বই ছিল না। ইয়োনা জিজ্ঞাসা করে যে আপনি এই ব্যাগটি কোথায় পেয়েছেন? রাজা জানায় সংজে আমাকে এই ব্যাগটি দিয়েছে, যে ব্যাপারে রাজা এবং ইয়োনা দুজনেই সংজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সংজে জানায় যখন সে ব্যাগটি পেয়েছিল তখন ব্যাগের মধ্যে কোনো ধরনের বই ছিল না। রাজা বলে সত্যি বলছো? তখন সংজে জানায় যে মহারাজ আমি কেন মিথ্যে বলবো। ইয়োনা বলে ভালোই ভালোই বলে দাও বইটি কোথায় রয়েছে। সংজে জানায় আমি তোমার এই বইটি নিয়ে কি করব? তখন রাজা বলে আমার মনে হয় উনি ঠিকই বলছেন, তাছাড়া উনি বইটি নিয়ে কি করবেন? আমার মনে হয় ওই বইটি জঙ্গলের মধ্যেই কোথাও পড়ে গিয়েছে। ইয়োনা মন খারাপ করলে রাজা বলে ওঠে আমি লোক পাঠিয়ে জঙ্গলে খোঁজ করব, তবুও যদি না পাওয়া যায় তাহলে সারা রাত খোঁজ লাগাবো। এবার তুমি খুশি তো? ইয়োনা বলে আপনি কি প্রমিস করছেন? রাজা বলে হ্যাঁ মহারাজ, আমার ভবিষ্যতে যাওয়া খুব জরুরি। আর এই কথাটি বলে ইয়োনা ওখানে মন খারাপ করে। এদিকে রান্নাঘরের সবাই একটি ড্রিঙ্কস বানিয়ে টেস্ট করছিল, তখনই ওখানে ইয়োনা পৌঁছে যায়, যাকে দেখে সবাই ড্রিঙ্কটিকে লুকোনোর চেষ্টা করে, কিন্তু ওখানে মদের গন্ধ শুকে ইয়োনা বুঝতে পেরে যায় যে এখানে কি চলছে, যার ফলে ওরা সবাই ইয়োনাকে সেটা দেখিয়ে দেয়। তারা তো আর জানতো না যে ইয়োনা যেই যুগ থেকে এসেছে সেখানে মানুষ জলের বদলে ড্রিঙ্কস বেশি করে। ইয়োনা এমন ড্রিঙ্কস করে যে ব্যালেন্স হারিয়ে ফেলে আর মাতাল হয়ে উল্টাপাল্টা গান গাইতে থাকে, নাচতেও থাকে এবং তালে তালে তাদের সবাইকেও নাচাতে থাকে। রাতের বেলায় যখন ইয়োনার হুঁশ ফিরে তখন সে নিজেকে আর খিলগামকে তাদের রুমের মধ্যে পায়, যেখানে খিলগাম জানায় আপনি বইটি পাননি তাই না? ইয়োনা বলে তুমি কিভাবে জানলে? তখন খিলগাম জানায় আপনি তো নেশার ঘরে মাঙ্গুনরুক করে গান গাইছিলেন আর রাজা আপনাকে বইটি ফিরিয়ে দেবে এটাও বলেছেন। ইয়োনা মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে, তার ফিরে যাওয়ার সব স্বপ্ন শেষ, কারণ সে তো বইটি পায়নি। পরের দিন রান্নাঘরের প্রধান সব রাঁধুনিদের জানায় মিয়ং এ রাজ্যের রাজদূত এখনো কিছু খায়নি, তার জন্য মজাদার কিছু খাবার বানাতে হবে। সে ছোসনের খাবার পছন্দ করছে না। এই রাজদূত
আবার খাবার দাবার নিয়ে অনেক শৌখিন। তখন ইয়োনা বলে ওঠে তাহলে ওনাকে এমন কিছু বানিয়ে খাওয়াতে হবে যেটা উনি কখনো খাননি। প্রধান বলে তাহলে সেটাই বানাও, তাছাড়া রাজদূত নাকি খুব রাগী। তখন মিয়ং বলে ওঠে আমি শুনেছি উনি নাকি ওনার সাথে 3জন রাঁধুনি নিয়ে এসেছে যারা ছোসনের রাঁধুনির সাথে প্রতিযোগিতা করতে পারে। এদিকে মহারাজ মিয়ংয়ের রাজদূতের সাথে দেখা করে আর বলে আমি শুনেছি আপনার নাকি আমাদের রাজ্যের খাবার পছন্দ হচ্ছে না, তাই জন্য আপনি উপোস করে রয়েছেন। রাজদূত বলে উপোস থাকবো কেন, আমি জানতাম তোমরা এমনই বিশ্রী খাবার খাও, তাই তো সাথে করে আমি 3জন রাঁধুনি নিয়ে এসেছি। তারা শুধুমাত্র রাঁধুনি না, আমার বডিগার্ডও। আমার রাঁধুনিরা এত মজার খাবার বানাতে পারে যে তুমি খেলে মনে হবে এমন স্বাদ কখনো তুমি খাওনি। রাজা তখন বলে যে ধন্যবাদ, কিন্তু আমাদের কাছেও এরকম রাজকীয় রাঁধুনি রয়েছে যে আপনাকে ছোসনের স্বাদ বোঝাবে। যেটা শুনে রাজদূত বলে হ্যাঁ আমি শুনেছি সেই ডাইনির কথা, আর তাকে নিয়ে জানতেও আমি অনেক আগ্রহী। এদিকে ইয়োনা রাজদূতের জন্য রান্নায় বাটার ব্যবহার করে। এর আগে রাঁধুনিরা কখনো এই বাটার দেখেনি, তারা অবাক চোখে সেটাকে দেখতে থাকে। এদিকে রাজদূত রাজার সাথে কর সম্পর্কে আলোচনা করছে, তখনই ইয়োনা ওদের জন্য খাবার নিয়ে পৌঁছে যায়। যেখানে ইয়োনাকে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে ইয়োনা জানায় এগুলো হলো বিস্কিট। সে কিভাবে বানিয়েছে তার বর্ণনা দিলে রাজদূত তখন তার 3জন রাঁধুনিকে সেই বিস্কিটটি খেতে বলে, যেটা খেয়ে তাদের তো মুখের কথাই হারিয়ে যায়। তারা ভাবতে থাকে এত মজার খাবার যেটা তারা আগে কখনোই খায়নি। এরপরে রাজদূত ওই খাবারটি খেলে তার চোখের মধ্যে তো ডিজে লাইট বাজতে থাকে। তারপরে মহারাজ খেলে সে তো সব সময়ের মতনই তার মধ্যে হারিয়ে যায়। রাজদূত ইয়োনার সম্পর্কে জানতে চাইলে রাজা জানায় যে এটাই তাদের রাজরাঁধুনি। ইয়োনা তার নিজের পরিচয় দেয়। রাজদূত মহারাজকে তাদের দেশের খাবারের স্বাদ দিতে চায়, তাই জন্যে সে তাদের রাঁধুনির সাথে রাজরাঁধুনির প্রতিযোগিতা করতে চায়। যদি মহারাজের খাবার মজার হয় তাহলে তার কথা অনুযায়ী সে যা কিছু বলেছে সব কিছুই তাকে দেওয়া হবে, কিন্তু যদি রাজদূতের খাবার মজার হয় তাহলে সে যেই সমস্ত ডিমান্ড করেছে সেগুলিই ওদের দিতে হবে। তখন মহারাজ ভাবে যে প্রতিযোগিতা করে তাদের ওপরে করের পরিমাণটা বাড়াতে চায়, আর এদিকে ইয়োনা ভাবে চাইনিজরা অনেক ধরনের খাবার বানাতে পারে, সে তো কোনোদিনও এদের সাথে পারবে না, তাই জন্য সে রাজার দিকে তাকিয়ে না করে দেয় আর মনে মনে বলতে থাকে দয়া করে তুই না করে দে। কিন্তু রাজা ওর ইশারা বুঝতে পারে না, সে মনে করছে ইয়োনা রাজি হতে বলছে, তাই জন্য সে বলে আচ্ছা এটা তো ভালো প্রস্তাব। যেটা শুনে ইয়োনা তো মনে মনে রাজাকে অনেক গালাগালি করতে থাকে এবং এটাও ভাবতে থাকে যে ওরা নিশ্চয়ই আগের থেকেই প্রস্তুতি নিয়ে এসেছে আর আমরা তো কিছুই জানি না, তাই জন্য সে আঙুলের ইশারা দিয়ে রাজাকে না করা বোঝায়। কিন্তু রাজা তো সেই ইশারাটাকেই ভুল ভেবে বসে। রাজদূতকে জানায় আপনারা 3জন রাঁধুনি নিয়ে এসেছেন, তাই আমাদের রাজ্য থেকেও 3জন রাঁধুনি দিয়েই কম্পিটিশন করা হবে। যেটা শুনে ওরা দুজনেই রাজি হয় এবং প্রতিযোগিতার প্রস্তুত নেয়। এরপরে ইয়োনা রাজার সাথে কথা বলার জন্য আসে, যেখানে ও রাজাকে জিজ্ঞাসা করে আপনি আমার সাথে আলোচনা না করে কিভাবে এই সিদ্ধান্তটি নিলেন। তখন রাজা বলে তুমি তো আঙুলের ইশারা দিয়ে বলেছো যে 3জনের প্রতিযোগিতা। ইয়োনা বলে আমি ওটা না বলেছি, আপনি বোঝেননি, আমি তাদের সাথে পারবো না। রাজা বলে রান্নাও একটা যুদ্ধের মতো, তুমি এই রাজ্যের রাজরাঁধুনি, এই রাজ্যের প্রজাদের রক্ষা করা তো তোমারও দায়িত্ব। ইয়োনা বলে আমি যদি এই প্রতিযোগিতাটা করতে না চাই। তখন রাজা বলে যদি না চাও তাহলে তোমাকে বিশ্বাসঘাতকতার তকমা দিয়ে তোমার গর্দান কাটা যাবে। তখন ইয়োনা বলে আর যদি অংশগ্রহণ করার পরে হেরে যাই? রাজা বলে তাহলে তুমি মরবে। ইয়োনা বলে আপনি চাইছেন যে আমি আমার জীবনে আবার বিপদে ফেলি? রাজা বলে যদি তুমি রান্নায় অংশগ্রহণ করো তাহলে আমি তোমার মাঙ্গনরূপ বইটি খুঁজে এনে দেব। ইয়োনা বলে এটা তো আপনি আগেও বলেছেন। রাজা বলে আমি বইটি খুঁজে এনে দেব বলেছি, তোমায় যেতে দেব এটা কিন্তু বলিনি। ইয়োনা এটা শুনে টেনশনে পড়ে যায়। এদিকে এক মন্ত্রী রাজদূতের সাথে দেখা করে তাকে উপহার দেয়, যেটাতে রাজদূত জিজ্ঞাসা করে প্রাইভেটে কেন দেখা করতে এসেছেন, তোমার নিশ্চয়ই কোনো মতলব রয়েছে। মন্ত্রী তখন তাকে রাজার খারাপ দিকগুলোকে বলতে থাকে, যেগুলো তাকে তার সম্রাটের কাছে বলতে বলে। রাজদূত বলে মনে হচ্ছে তুমি তোমার রাজাকে বদলাতে চাও, কিন্তু এটাতে আমার কি লাভ হবে? মন্ত্রী জানায় তাহলে আপনি সবকিছুই ডবল ডবল পাবেন, অতিরিক্ত পাবেন। তারপরেই সং একটা লিস্ট বের করে এবং রাজদূতকে ব্ল্যাকমেল করতে থাকে আর ওদের বলে যে রাজরাঁধুনি অনেক দক্ষ, আমি চেষ্টা করব আপনারা 3জনই যেন জেতেন। মন্ত্রী সং চলে যাওয়ার পর রাজদূত তার রাঁধুনিদের বলে ওই লোকটির মধ্যে কোনো ধরনের লয়্যালটি নেই, আসলে ও আমাদের ফাঁদে ফেলতে এসেছে। যেটাতে রাজদূতের প্রধান রাঁধুনি জানায় যে আপনি চিন্তা করবেন না, আমরাই জিতব। তখন রাজদূত বলে ওঠে রাজরাঁধুনি আসলেই অনেক দক্ষতা রয়েছে, তাই কোনো প্রতিযোগিতাকে ছোট করে দেখাটা ঠিক নয়।
গঙ্গিল ওদের কথা লুকিয়ে শোনার সময় তাকে ওরা দেখে ফেলে, আর তার পেছনে তারা গেলে গঙ্গিল আর একটুর জন্য প্রাণে বেঁচে যায় এবং তারপরে সে সোজা মহারাজার কাছে গিয়ে সবকিছু বলে দেয়। সে রাজাকে জানায় এই 3টি রাঁধুনি কোনো সাধারণ রাঁধুনি নয়, তারা অনেক দক্ষ রাঁধুনি। এদিকে আমরা দেখি সং রাজকুমার যিশুনের সাথে কথা বলছে, যেটাতে আমরা বুঝতে পারি যে সং রাজকুমার যিশুনের হয়ে কাজ করে। সেখানে আরও মন্ত্রীরা রয়েছে যারা যিশুনের পক্ষে ছিল। যিশুন মন্ত্রী সংকে বলে, তুমি রাজদূতকে ভালো করে বুঝিয়ে বলেছ তো, সে কি আমাদের হয়ে কাজ করবে? সং জানায়, আমি সবকিছু বলেছি, কিন্তু সে অনেক চালাক। তখন আরেকজন বলে ওঠে, আমাদের কি ওর সাথে হাত মেলানো উচিত? ও একজন চীনের রাজদূত। রাজকুমার যিশুন বলে, আমি আমার রাজ্যের জন্য সবকিছু করতে পারি। এদিকে ইয়োনা লঙ্কাগুলোকে শুকনো করে সেটাকে গুঁড়ো করে সেই গুঁড়োটাকে প্রতিযোগিতায় ব্যবহার করতে চায়। তখনই রান্নাঘরের প্রধান ইয়োনাকে জানায় যে মহারাজ তার সাথে এখনই দেখা করতে চায়। এদিকে মহারাজ বসে বই পড়ছিল। তখনই ইয়োনা জানায় প্রতিযোগিতার জন্য তাকে শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করতে হবে, যার জন্য তাকে বাজারে যেতে হবে। তখনই রাজা জানায় যে সেও তার সাথে যাবে, যেটা শুনে ইয়োনা জিজ্ঞাসা করে, রাজারা কি এভাবে প্রাসাদ ছেড়ে চলে যেতে পারে? রাজা বলে, তুমি বললে না প্রতিযোগিতার জন্য, তাহলে তো যেতেই হবে। ইয়োনা বলে, তাহলে আমি বাইরে আছি, আপনি আসুন। রাজা বলে, এই পোশাকে যাওয়া যাবে না। ইয়োনা বলে তার কাছে আর কোনো পোশাক নেই। তখন রাজা তার জন্য অনেক পোশাক নিয়ে আসে আর এক এক করে ইয়োনাকে পরিয়ে ট্রাই করতে থাকে, কিন্তু কোনোটাই তার ভালো লাগে না। পরে একটা ড্রেস ইয়োনাকে দেখে রাজা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপরেই রাজা তাকে গেটের বাইরে অপেক্ষা করতে বলে চলে যায়। গেটের বাইরে অপেক্ষা করছে, তখন রাজা চলে আসে এবং তারা একসাথে বাজারে যায়। পুরনো যুগের বাজার দেখে ইয়োনা তো অনেক খুশি হয়ে চারিদিক দেখতে থাকে। সে একটি দোকানে গিয়ে ব্রেসলেটের মতো একটি জিনিস দেখে এবং সেটা দেখে বলে যে এটা পুরো মাঙ্গনরূপ বইয়ের ফিতার মতো, কিন্তু অনেক দাম হওয়ার কারণে সে কিছুই কিনে না এবং সোজা চলে যায় মশলাপাতি গুঁড়ো করার দোকানে। সেখানে গিয়ে রাজা ইয়োনাকে কিছু টাকা দেয়। আমি আশেপাশেই আছি, এটা বলে ওখান থেকে সে বডিগার্ড নিয়ে চলে যায়। ইয়োনা দোকানদারকে দেখিয়ে দেয় কিভাবে লঙ্কাগুলোকে গুঁড়ো করতে হবে। অন্যদিকে মহারাজ ইয়োনার জন্য জিনিসপত্র কিনছিল। ইয়োনা যেই সমস্ত জিনিসপত্র ধরেছিল সেই সব কিছুই মহারাজা কিনে নেয়। অন্যদিকে ইয়োনা মহারাজার জন্য অপেক্ষা করে, কিন্তু মহারাজা তখনও আসেনি। ওর দেরি হচ্ছে দেখে ইয়োনা বাজারটিকে ঘুরে দেখতে থাকে। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে বৃষ্টি শুরু হয়েছে বলে খিলগাম শুকনো করতে দেওয়া লঙ্কাগুলোকে গুঁড়িয়ে রাখে, আর তখনই ওখানে মিয়ংয়ের বাবুর্চি মানে রাঁধুনি চলে আসে। মিয়ংয়ের রাঁধুনি রান্নাঘরে এসে লঙ্কার স্বাদ নিতে থাকে। তখনই খিলগাম জিজ্ঞাসা করে যে তুমি কে? তখনই মিয়ংয়ের রাঁধুনি জানায় যে সে মিয়ংয়ের রাঁধুনি, যেটা শুনে খিলগাম রান্নাঘরের ভেতরে আসে এবং সবাইকে তখনই জানিয়ে দেয়। তখন মিয়ংয়ের রাঁধুনি রান্নাঘরের ভেতরে চলে আসে। সে এখানে এসে তাদের কাজ নিয়ে অপমান করতে থাকে আর নানা ধরনের কথা শোনাতে থাকে, যেটাতে রাঁধুনিদের অপমান বোধ হয়। তখনই মিয়ংয়ের রাঁধুনি বলে ওঠে, চলো তাহলে একটা সবজি কাটার প্রতিযোগিতা করা হোক। আসলে মিয়ংয়ের রাঁধুনি এখানে ইয়োনার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ইয়োনা তো এখানে ছিল না। এদিকে মহারাজা দাঁড়িয়ে আছে, কিন্তু ইয়োনা তখনও আসছে না দেখে মহারাজ তার গার্ডকে অন্যদিকে খুঁজতে পাঠায়, কারণ ইয়োনা এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না। তখনই সামনের দিয়ে ইয়োনা ফুল হাতে করে আসছে, যাকে মহারাজা তো মুগ্ধ হয়ে দেখতে থাকে। ইয়োনাকে বলে, না বলে কোথায় গিয়েছিলে? ইয়োনা বলে, আপনারা আসছিলেন না দেখে একটু ঘুরতে গিয়েছিলাম। হাতের ফুলগুলো দেখিয়ে বলে, এই ফুলগুলো মন ঠান্ডা রাখে। তখন একটা গাড়ি আসতে রাজা ইয়োনাকে নিজের কাছে টেনে নেয়। তখনই ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে দেখতে থাকে। এদিকে হঠাৎ করে রাজা তাকে টেনে আনাতে তার হাত থেকে সব ফুলগুলো নিচে কাদায় পড়ে যায়, যার ফলে ইয়োনা আফসোস করতে থাকে। রাজা বলে, চলো আমি তোমাকে নতুন ফুল কিনে দেব, কিন্তু ইয়োনা মাটিতে পড়ে থাকা ফুলগুলো গুঁড়োতে থাকে। রাজা বলে, আমি মাটির কোনো জিনিসই হাতে নেওয়া পছন্দ করি না। ইয়োনা বলে, এগুলো আমি আপনার জন্য নিয়েছিলাম, যেন রাগ কম হয়, মন শান্ত থাকে। রাজা বলে, তোমার আমার জন্য চিন্তা হয়? তারপরে সে ইয়োনার সাথে বসে সেই কাদার মধ্যে থাকা ফুলগুলোকে গুঁড়োতে থাকে। ইয়োনা তাকে দেখে একদম অবাক হয়ে যায়। তখন রাজা তার কাদা মাখা হাত দিয়ে গালটার কাছ থেকে কিছু সরাতে গেলে কাদাটা ওর গালে লেগে যায়, যেটা দেখে ইয়োনা মুচকি হাসতে থাকে আর ওর গাল থেকে কাদাটি মুছে ফেলে। কিন্তু রাজার গালে আবারও কাদা লেগে গেলে সেটা দেখে ইয়োনা হাসতে গেলে রাজা এবার ইয়োনার গালেই কাদাটি লাগিয়ে দেয়। তারা প্রাসাদে ফিরে এলে ইয়োনা জিজ্ঞাসা করে, রাজার কি এতক্ষণ প্রাসাদের বাইরে থাকা উচিত হবে? তখন রাজা জানায়, জরুরি কাজ থাকলে যেতেই হয়। ইয়োনা বলে, এটা এমন কি আর জরুরি কাজ? রাজা জানায়, প্রতিযোগিতা জেতার জন্য এর থেকে জরুরি আর কি কাজ হতে পারে? রাজা বলে, তোমার গালে কাদা লেগে আছে। ইয়োনা বলে, আপনার গালেও
কাদা লেগে আছে, যেটাতে আপনাকে দেখতে বড্ড বিশ্রী লাগছে। রাজা বলে, মহারাজাকে বিশ্রী বলছো? আচ্ছা, এই অপরাধটা তোমার আমি ক্ষমা করলাম, তোমার এই ফুলটা পছন্দ হয়েছে বলে। রাজা তখন ইয়োনাকে সেই প্রজাপতি ব্রেসলেটটি দিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ইয়োনা মনে মনে ভাবতে থাকে, আমি যেটা পছন্দ করেছিলাম সেটা কি উনি দেখেছেন, তাই জন্য এটা আমার জন্য কিনে এনেছে। এরপরে মহারাজ ভেতরে চলে যায়। তারপরে গার্ড ওকে ওর সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে দেয়, যেগুলো মহারাজ ইয়োনার জন্য কিনে এনেছিল। ইয়োনা রান্নাঘরে গেলে মিয়ংয়ের রাঁধুনির সাথে তার দেখা হয়ে যায়, যেখানে ইয়োনা ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিয়ংয়ের রাঁধুনি জানায়, আজ তুমি বেঁচে গেলে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ইয়োনা রান্নাঘরে প্রবেশ করে দেখে যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। এসব কি হয়েছে? সেই সব কিছু জানতে চাইলে খিলগাম তাকে সমস্ত কিছু ব্যাখ্যা করে যে মিয়ংয়ের রাঁধুনি এখানে এসেছিল এবং আমাদের সাথে প্রতিযোগিতা করেছে, যেখানে আমাদের রাঁধুনি খুব বাজেভাবে হেরে গিয়েছে। তখন ইয়োনা সব রাঁধুনিকে নিয়ে প্রমিস করায় যে এভাবে হার মানলে চলবে না, তাদের অবশ্যই জিততে হবে। সবাই বলে যে তারা অবশ্যই জিতবে। এরপরেই আমরা রাজা এবং রাজদূতকে দেখি, যারা দুজনেই নিজেদের ইচ্ছামতো খাবারের নাম লিখে একটি জারের মধ্যে রাখে, যেগুলি প্রতিযোগিতায় ব্যবহার করা হবে। রাজদূত জানায়, যখন সিদ্ধান্ত হয়েই গেছে প্রতিযোগিতা হবে, তাহলে সে তার কর বাড়াতে চায়। 50 জন নারীর পরিবর্তে সে যদি জিতে যায়, তাহলে 100 জন নারী তাকে কর হিসেবে দিতে হবে। তখন মহারাজা হেসে বলে ওঠে, তাহলে আমাদেরও শর্ত রয়েছে, যদি আমরা জিতি তাহলে আপনাদের কোনো নারী দেওয়া হবে না, শুধুমাত্র কর দেওয়া হবে। যেটা শুনে রাজদূত রেগে যায়। তখনই মহারাজা বলে ওঠে, কি ব্যাপার, আপনি কি প্রতিযোগিতা করবেন না, নাকি ভয় পেয়ে যাচ্ছেন হেরে যাবেন বলে? মন্ত্রী সং তখন ইশারায় রাজদূতকে রাজি হতে বললে রাজদূত রাজি হয়ে যায়। মহারাজা তখন বলে, 3 ধরনের খাবার 3 বার প্রতিযোগিতা করা হবে, এর প্রস্তুতির জন্য 3 দিন সময় দেওয়া হলো। কিন্তু ইয়োনা তখন ইশারায় 5 দিন সময় দেখায়, আর ভাগ্য ভালো যে এইবার মহারাজা ইশারাটি বুঝতে পেরে যায় আর বলে যে 3 দিন নয়, 3 দিন তো কম হয়ে যায়, তাই জন্যে 5 দিন সময় দিলাম। তারপর রাঁধুনিরা একে অপরকে সম্মান জানায় এবং সম্মান জানানো হয়ে গেলে সেই মেয়ে রাঁধুনিকে ইয়োনা বলে, তুমি তো গতকাল তোমার ছুরি আমাদের রান্নাঘরে ফেলে এসেছিলে, যাও, তোমাকে তোমার ছুরিটি আমি ফেরত দিয়ে এসেছি, তোমাদের টেবিলে আমি ওটা রেখে এসেছি। মেয়েটা ছুটে গিয়ে দেখে যে যেভাবে টেবিলে ছুরি রেখে এসেছে আর তার ছুরিটা একদমই আঁকাবাঁকা করে ফেলেছে। অন্যদিকে ইয়োনা তার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। সামনে প্রতিযোগিতায় কি কি হতে চলেছে সেই সব কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।